হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আমি নন্দিতা ঘোষ। সকলকে অনেক অনেক ওয়েলকাম এবং অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে আমাকে সঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ। দেখতেই পাচ্ছ আজকে হেডফোনের ব্যবহার করা হয়েছে কারণ আমার সাউন্ড বক্সে চার্জ নেই, তার কারণে আশা করি এটাতে আরো বেশি প্রপার তোমরা শুনতে পারবে। অনেকদিন পরে তোমাদের সঙ্গে যুক্ত হওয়া এবং অনেকদিন পরে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। যে বিষয়টা প্রথমে বলার সেটা হচ্ছে কি, আমরা যে ক্লাসটা আজকে নেব অবশ্যই সেটা কিন্তু সিডিপির উপরে। অনেকের কাছে সিডিপি নতুন সাবজেক্ট হতে পারে, অনেকের কাছে পুরনো একটা সাবজেক্ট হতে পারে। তাদের প্রত্যেকের জন্য আমি বলে রাখি, সিডিপি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে দাঁড়িয়ে তুমি নিজেকে দেখতে পারো যে তোমার সাইকোলজি জায়গাটা বা তোমার পেডাগজি জায়গাটা, তোমার বাচ্চাকে পড়ানোর জায়গাটা, তোমার নিজের পড়ার জায়গাটা কতটা সঠিক রয়েছে। এই প্রত্যেকটাকে সামনে রেখে আমরা আজকে সিডিপি 3 নম্বর ক্লাস করতে যাব। মনে রাখবে, আমরা এবার থেকে দুদিন করে ক্লাস আপলোড করব, একটা সিডিপি ক্লাস এবং একটা বাংলার ক্লাস। এতদিন আমার শিডিউলে কিছু সমস্যা থাকার কারণে আমি সঠিকভাবে তোমাদেরকে ক্লাসটাকে দিতে পারিনি। শিডিউলে বলতে তোমরা জানো আমি বিভিন্ন জায়গায় ক্লাস করিয়ে থাকি। সেক্ষেত্রে আমার শিডিউলগুলো এদিক ওদিক হওয়ার কারণে আমি সঠিকভাবে তোমাদেরকে তথ্য দিতে পারিনি। যে বিষয়টা মনে রাখবে, আমরা দুদিন তোমাদের জন্য ক্লাস আপলোড করার চেষ্টা করব। একটি হচ্ছে গিয়ে আমাদের বুধবার, যেখানে আমরা সিডিপি কে রাখার চেষ্টা করব, এবং দ্বিতীয় যেটা তারিখ থাকবে সেটা হচ্ছে গিয়ে শুক্রবার। শুক্রবার দিন আমি যেটা রাখার চেষ্টা করব সেটা হচ্ছে বাংলা। যেহেতু আমার 50 জন সাবস্ক্রিপশন এখনো কমপ্লিট হয়নি, সেজন্য আমি লাইভ ক্লাস তোমাদের সঙ্গে করতে পারবো না বা তোমাদের সঙ্গে যুক্ত হতে পারবো না। ফলত আমি চেষ্টা করব এই দুটো দিনেতে, চেষ্টা করব কি আমি যথাসাধ্য ছোট থেকে ছোট ভিডিও বা ছোট 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 ইনফরমেশনে যদি তোমাদের কাছে পৌঁছে দেওয়া যায়, অবশ্যই সেটা সিডবি বা বাংলার ভিত্তিতে আমি সেটা অবশ্যই করার চেষ্টা করব। এবং কারো কাছে আমি নতুন হতে পারি, কারো কাছে পুরনো একজন ব্যক্তিত্ব। আমি নন্দিতা ঘোষ, সকলকে আমার ক্লাসে অনেক অনেক ওয়েলকাম। আমি তোমাদেরকে বাংলা এবং সিডিপির জন্য গাইড করে থাকবো। অবশ্যই আমি সব জানতা নই, তবে আমি যেটুকুনি জানি আমি চাইবো আমার স্টুডেন্টসরাও বা যারা আমাকে ফলো করেন বা যাদের মনে হয় আমার কাছ থেকে কিছু শেখা যাবে, আমি তাদের সঙ্গে থেকে কিছুটা তাদেরকে আরো এগিয়ে দেওয়ার কাজ করব। আজকে যে ক্লাসটা আছে তোমরা ব্যানার দেখে বুঝতে পারছো যে আজকে সিডিপির ক্লাস রয়েছে। অনেকের কাছে কোশ্চেন হতে পারে যে সিডিপি কোন কোন বিষয় লাগে। প্রত্যেক দিনের ক্লাসে আমি সব জায়গায় বলি এবং আমার ক্লাসেও আমি বলবো যে সিডিপি হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি। এবং আজকে আমরা ডেসক্রিপটিভ লেভেলের সবচেয়ে প্রথম টপিকটাকে আলোচনা করব, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট এবং আমাদের গ্রোথ। যেগুলো কোথায় কোথায় থাকে তোমার মনে হতে পারে, সেগুলো সিটেটে থাকতে পারে। সিটেট মানে আমাদের সেন্ট্রাল টেট যেটাকে বলা হয়ে থাকে, যে কোনো স্টেট লেভেলের পরীক্ষায় থাকতে পারে। আমাদের ডাব্লিউবি টেটে থাকে, আমাদের ইভেন আপার প্রাইমারিতে থাকে। এবং তুমি যদি 11-12 আগেকার দিনের এসএসসি গুলোকে দেখে থাকো, সেখানেও সাইকোলজির ওপরে কিছু কোয়েশ্চেন থাকে। এবং সেটা লেভেলটা একটু হাই হয় অবশ্যই, কিন্তু তুমি যদি পেডাগজিকে বুঝতে পারো বা কোনো একটা হিউম্যান বিষয়, যেখানে বাচ্চাদের বিষয়কে বোঝানো হচ্ছে, যেখানে তার মনস্তাত্ত্বিক বিষয়টাকে তোমাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে, সেই বিষয়টা যদি তুমি প্রপারলি আত্মস্থ করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে যে আমরা যেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি সেটা তোমার যে কোনো সাবজেক্টের জন্য কাজে লাগবে। এই সিডিপি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ইন নেচার একই রকম হয়ে থাকে। অবশ্যই আমি যেভাবে তোমাকে অঙ্ক পড়াবো সেভাবে নিশ্চয়ই বাংলা পড়াবো না। এই জায়গাটায় সাবজেক্ট বেসিসে একেবারে সামান্য পার্থক্য থাকে। কিন্তু যদি আমি সিডিপি কে 100%-এর একটা ডিভাইডেশন ধরে নিই বা 100%-এর একটা সার্কেল ধরে নিই, সেখানে 80% জায়গা কিন্তু এক থাকে এবং সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে এক থাকে। ইজ দ্য বেস্ট পয়েন্ট। যারা ডাব্লিউবি টেটের ক্যান্ডিডেট আছেন বা যারা সিটের সামনে জুলাই দেবেন তারা ক্যান্ডিডেট আছেন, মনে রাখবেন আপনাদের 90 মার্কসের কাছাকাছি সিডিপি থাকে। কিভাবে থাকে? আমাদের অল টোটালে 5টা সাবজেক্ট থাকে, একটা বাংলা, একটা ইংরেজি, একটা অঙ্ক, একটা ইভিএস এবং আরেকটা হচ্ছে যে আমাদের সিডিপি। সিডিপিতে তুমি 30 মার্কসও পাচ্ছই, কিন্তু আর যে সাবজেক্ট গুলো রয়েছে সেখানে 15 মার্কস করে আমাদের সিডিপি বা পেডাগজির কিন্তু কোয়েশ্চেন থাকে। অবশ্যই সেটা সাবজেক্ট ভিত্তিতেও হতে পারে বা সিডিপির ভিত্তিতেও হতে পারে, দুটো দিক থেকেই হতে পারে। তো সেখানে আপনি যদি টোটাল নাম্বারটা করেন, সেখানে নাম্বার স্কোর কিন্তু 90 গিয়ে কাছাকাছি দাঁড়ায়। তো আপনি সিডিপি কে মাত্র পড়েই কিন্তু একটা স্টেট লেভেলের, একটা সেন্ট্রাল লেভেলের বা একটা আমাদের ডাব্লিউবি টেটকে কিন্তু কোয়ালিফাই করার জায়গায় পৌঁছে দিতে পারেন। অনেকগুলো কথা হলো, বোঝাতে পারলাম কি কি জিনিসের জন্য আমরা সিডিপি কে পড়তে পারি বা কি কি ক্ষেত্রে লাগতে পারে। যাদের কাছে
এই সাবজেক্টগুলো পরীক্ষাও দিচ্ছে না, তাদের ক্ষেত্রেও কি করে উপকারী হতে পারে আমি বলে দিই। আপনার ঘরে ছোট বাচ্চা যে বড় হচ্ছে, তার জন্য আপনার কিন্তু সিডিপি উপযোগী। আপনার পাশাপাশি যে কিশোর বালকটা বড় হচ্ছে আপনার বাড়ির পাশে, তার জন্য সিডিপি শেখা আপনার কাছে উপযোগী। তার মনস্তাত্ত্বিক দিকটা কিভাবে কাজ করছে, তার মন কিভাবে কাজ করছে, তার মস্তিষ্ক মনন কিভাবে কাজ করছে, সে প্রত্যেকটা বিষয় জানার জন্য সিডিপি আমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট। চলে যাই সরাসরি টপিকে। আমি আপনাকে এইটুকুনি এশিওর করতে পারি বা তোমাদের এইটুকুনি এশিওর করতে পারি, আমি তোমাদের যেইটুকুনি যে টপিকে পড়াবো না কেন সেই টপিকের ক্ষেত্রে টপিকের বাইরে গিয়ে প্রশ্ন আসবে না, এইটুকুনি এশিওর করতে পারি। চলে যাই আমাদের ক্লাসে। আমাদের প্রথম জায়গা হচ্ছে গ্রোথ বা বৃদ্ধি। আমি ছোট একটা ইনফরমেশন ভিডিও জায়গা দিয়ে তোমাদের গ্রোথ এবং বৃদ্ধিকে দেখানোর চেষ্টা করেছিলাম, যেটা সিডিপি কনসেপ্ট ভিডিও। আরো একবার আমরা একটা দেখার চেষ্টা করি যে গ্রোথ বিষয়টা কি হয়। আমরা সিডিপিতে প্রথম যে বিষয়বস্তু দুটো দেখি সেটা হচ্ছে গিয়ে গ্রোথ, এবং দ্বিতীয় যে বিষয়বস্তুটা দেখি সেটা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট। যদি গ্রোথের কথা বলে থাকি তাহলে সেই জিনিসটা কি হয়, যদি ডেভেলপমেন্টের কথা বলে থাকি তাহলে সেই জিনিসটা কি হয় আমরা একটু বুঝে নেব। যখন আমি গ্রোথের কথা বলছি তখন মনে রাখবে যে আমরা শারীরিকভাবে কোনো বৃদ্ধির কথা বলছি, ঠিক আছে? আমরা শারীরিকভাবে কিন্তু কোনো বৃদ্ধির কথা বলছি। এক মিনিট, একটু তোমাদের থেকে সময় নিয়ে। আমরা যে গ্রোথের কথা বলছি সেটা শারীরিকভাবে বৃদ্ধির কথা বলছি, যেখানে দাঁড়িয়ে বাচ্চা কিন্তু একেবারে ছোট থেকে যখন সে জন্ম হচ্ছে সেখান থেকে আস্তে 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 কিন্তু উচ্চতায় বাড়ছে। তার দৈহিক আয়তনের পরিবর্তন হতে পারে, সে শারীরিকভাবে বৃদ্ধি হতে পারে, সে এমন ভাবে বেড়ে উঠবে যেটা তুমি চোখে দেখতে পারবে, যেটাকে তুমি মেজার করতে পারবে, যেটাকে তুমি পরিমাপ করতে পারে। এর মানে কি হলো যে আমার যে বৃদ্ধি আছে সেটা কিন্তু পরিমাপযোগ্য। এই কথাগুলো বলার মাধ্যমে তুমি কিন্তু এক একটা করে বৈশিষ্ট্যকেও নিয়ে নিতে পারবে। বৃদ্ধি একটি বয়স পর্যন্ত স্থায়ী। বৃদ্ধি একটি বয়সে পর্যন্ত স্থায়ী। একটু মানেটা বুঝিয়ে দিই। এই যে নির্দিষ্ট কথাগুলো লিখছি এর উপরেও কিন্তু প্রশ্ন হয়। আগের দিনও আমি এর উপর একটা ক্লাস নিয়েছিলাম, কিন্তু এই যে ব্যাপারটা রয়েছে মানে আরো একবার বোঝানোর একটা কারণ হচ্ছে যে আরো ডিটেলসে বিষয়টা সম্পর্কে আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে? একটু দেখে নি সেই আলোচনাটা কি। যে দেখো, বৃদ্ধি হলো বিকাশের একটি অংশ। তার মানে কি আমাকে বিকাশটাকে বুঝতে হবে, তুমি বিকাশকে ছেড়ে দাও। আমি প্রথমে বুঝবো হচ্ছে গিয়ে গ্রোথ কাকে বলে। গ্রোথ কথার বাংলা অর্থ হচ্ছে গিয়ে বৃদ্ধি। আমি যখন কোনো শিশুকে শারীরিক ভাবে বৃদ্ধি পেতে দেখছি, সেটা উচ্চতার দিক থেকে হতে পারে, সেটা আয়তনের দিক থেকে হতে পারে, সেটা কোনো ধরনের ইসের ক্ষেত্রে হতে পারে, সে প্রত্যেকটা বিষয় যা কিন্তু আমাদের কাঠামোগত দিককে প্রকাশ করে, যা কিন্তু পরিমাপযোগ্য, সেই প্রত্যেকটা বিষয়কে কিন্তু আমরা বৃদ্ধি বলে থাকবো। এবং মনে রাখবে বৃদ্ধি কিন্তু একটা সময় পর্যন্ত গিয়ে স্থায়ী হয়ে যায়। অর্থাৎ আমাদের মা বাবারা দেখবে বলতে শুনবে যে আহ এখনই কিন্তু অনেকে বাচ্চারা ছোট থাকলে হাইট থাকলে বলে না যে একটু ঝোল কোথাও গিয়ে তা একটু লম্বা হবে। এর কথার অর্থ হচ্ছে গিয়ে তারা কিন্তু জানে যে আমাদের বৃদ্ধিটা কিন্তু একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত হয়। একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে কিন্তু আমাদের বৃদ্ধিটা হয় না, কিন্তু বিকাশটা কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে কিন্তু হয়। ঠিক আছে? তোমাকে বৃদ্ধির ক্ষেত্রে করতে গেলে কি কি মনে রাখতে হবে? বৃদ্ধি হচ্ছে পরিমাপযোগ্য, বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত স্থায়ী হয়, এবং বৃদ্ধি কিন্তু বিকাশের অংশ। বৃদ্ধি বিকাশের অংশ মানে কি, আমার টোটালি যদি এটি বিকাশ হয়ে থাকে, এটিকে যদি আমি বিকাশ বলে থাকি, বৃদ্ধি তার মধ্যে ছোট একটা অংশ, যার ডেফিনেশন এবং যার অন্যান্য কথাগুলো হচ্ছে এটা যে এটি পরিমাপযোগ্য, বৃদ্ধিকে একটি বয়স পর্যন্ত স্থায়ী হয়, মানে তারপরে আর আমাদের বৃদ্ধি হয় না, দৈহিকভাবে শারীরিকভাবে কোনো ধরনের কোনো বৃদ্ধি হয় না, আমরা হাইটগত ভাবে আর বাড়তে পারি না, ঠিক আছে? ঠিক তেমনই ভাবে বৃদ্ধি কিন্তু আমাদের বিকাশের একটি অংশ। বিকাশ কখনোই বৃদ্ধির মধ্যে ইনক্লুড হতে পারে না, কিন্তু বৃদ্ধি বিকাশের মধ্যে আসতে পারে। এই বিষয়টার উপরে আমাদের সিটেটে একটা কোয়েশ্চেন হয়েছিল, তো সেই জন্য এই টপিকটা খুব ভালো করে বুঝবে। মানে আমি কি বললাম যে আমাদের বিকাশের মধ্যে বৃদ্ধি আসতে পারে, কিন্তু বৃদ্ধির মধ্যে কিন্তু বিকাশ আসতে পারে না। এই টপিকটা বা এই লাইনটা কিন্তু খুব মনে রাখার জন্য উপযোগী, তোমার কাজে লাগতে পারে এবং ইম্পর্টেন্ট। একটু তার পরের পেজে চলে যাই আমরা।
কি বলছে গ্রোথ সম্পর্কে আরো কথা। এখানে আমাদের সঠিকভাবে একেবারে ডিটেলস দেওয়া রয়েছে। কি বলছে যে বৃদ্ধি কিন্তু বিকাশের একটি অংশ, যা কাঠামোগত, যা একটি নির্দিষ্ট সময় অবধি চলে। মানে বয়স অবধি, অবধি বানান ভুল আছে। বৃত্তীয় এবং কাঠামোগত একত্রে পরিবর্তিত হয়। এখানে বৃত্তীয় ও কাঠামোগত দিক কিন্তু একত্রে পরিবর্তিত হয়। তৃতীয় কি বলছে, বৃদ্ধি বিকাশের একটি অংশ মাত্র। বৃদ্ধির একটি নির্দিষ্ট বয়সসীমা রয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকবারই বলি এবং সকলকে আমি বলি যে বৃদ্ধি কিন্তু বিকাশের একটি অংশ মাত্র। কখনোই বিকাশ বৃদ্ধির অংশ মাত্র এরকম কিন্তু যেন না হয়। আমরা অনেক তাড়াহুড়োয় অনেক কটা বিষয় কিন্তু ভুল করি, সেই বিষয়টা কিন্তু ভুল করা যাবে না। আরেকটা বিষয় দেখো কি বলছে যে বৃদ্ধি সহজে পরিমাপযোগ্য, কারণ এটি শারীরিক আকার এবং আয়তনের সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু বিকাশ পরিমাপযোগ্য নয়। বিকাশ পরিমাপযোগ্য নয়। পরিমাপযোগ্য নয়, ঠিক আছে? খুব ভালো করে মনে রাখবে, বিকাশ কিন্তু পরিমাপযোগ্য নয়। একাধারে বৃদ্ধি যেহেতু তার মধ্যে রয়েছে, তুমি বলতে পারো পরিমাপযোগ্য, কিন্তু তুমি যদি হোল অ্যাজ আ বিকাশকে দেখতে যাও, এর উপরে তোমাদের কোয়েশ্চেন হয় যে এটি কি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ। বিকাশের ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন হয় যে বিকাশ কি কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ। এই দুটো যদি তোমার কাছে শুধুমাত্র অপশন থাকে, তাহলে কিন্তু সেটা তোমাকে কোয়ালিটেটিভের সাথে যেতে হবে, কখনো কোয়ান্টিটেটিভের সাথে যেতে হবে না। মানে গুণগতর সাথে যেতে হবে, পরিমাণগতর সাথে তুমি যেতে পারো না যখন আমি বিকাশ সম্পর্কে আলোচনা করছি। মনে রাখবে আরো এরকম আরেকটা অপশন আসে যে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুটোই একত্রে দেওয়া রয়েছে। মানে আমার প্রশ্ন হলো বৃদ্ধি হচ্ছে গিয়ে, এই বিকাশ হচ্ছে গিয়ে, আমি যদি বলে থাকি বিকাশ হচ্ছে পরিমাপগত। আমি একটু এখানটায় লিখছি, নিচে সকলে লক্ষ্য করবে আমি কি বলার চেষ্টা করছি। বিকাশ গুণগত, বাংলায় এটাকে কোয়ালিটি, আমরা ইংরেজিতে সেটাকে কোয়ালিটেটিভ বলে থাকি। প্রথম অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে বৃদ্ধি আমাদের পরিমাপগত বা পরিমাণগত, যেটাকে পরিমাপ করা যায়, যেটাকে মেজার করা যায়, যেটাকে আমরা কোয়ান্টিটেটিভ বলে থাকি। 3 নম্বরে কি হবে যে গুণগত ও পরিমাণগত। যদি এটি বিকাশের সম্পর্কে, খুব ভালো করে বুঝবে, আমরা কিন্তু এখানে বিকাশের সম্পর্কে কথা বলছি, যদি এটা বিকাশের সম্পর্কে বলা হয়ে থাকে তাহলে তোমার উত্তর কিন্তু, আমি বলতে চাই যে এখানকার উত্তর কিন্তু হয়ে যাবে 3 নম্বরে, অর্থাৎ গুণগত এবং পরিমাণগত। কেন ম্যাম গুণগত এবং পরিমাণগত হলে আমার তো গুলিয়ে যাচ্ছে? কারণ হচ্ছে তুমি একটু আগেই পড়েছো যে বৃদ্ধির মধ্যে আমরা কিন্তু বিকাশকে আনতে পারি না, কিন্তু বিকাশ যেই বৃহৎ বিষয়টা হয়, যেটা ডেভেলপমেন্ট বিষয়, বৃহৎ বিষয়টা হয়, তার মধ্যে কিন্তু আমাদের বৃদ্ধি ইনক্লুড রয়েছে। তার জন্য আমি যখন বিকাশের ক্ষেত্রে কথা বলছি যে বিকাশ গুণগত পরিমাণগত নাকি কেবলমাত্র গুণগত কেবলমাত্র পরিমাণগত, যদি তোমার কাছে দুটো অপশন একত্রে দেওয়া থাকে, কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ, গুণগত এবং পরিমাপগত, তাহলে তোমার 3 নম্বর অপশনটা হবে। এবারে তুমি আরেকটা জায়গা চলে আসো, একটু ওপরের দিকে দেখবে, আমি জানি না তোমরা ঠিক কতটা দেখতে পারবে, কারণ আমার এখানে ছবি দেখা যায় না, আমি শুধু দেখতে পাই, শুধু আমি পেজটা দেখতে পাই। আমি এখানটায় বোঝাচ্ছি, ঠিক আছে? যদি বিকাশের কথা এরকম আসে, শুধুমাত্র তোমার কাছে দুটো অপশন দিল, কি দিল? বিকাশ কি গুণগত অর্থাৎ কোয়ালিটেটিভ নাকি পরিমাপগত বা পরিমাণগত অর্থাৎ কোয়ান্টিটেটিভ। যদি এরকম প্রশ্ন থাকে অবশ্যই সেটা কিন্তু গুণগতর সাথে যাবে। বোঝাতে পারছি? যদি কোনো অপশনে গুণগত এবং পরিমাণগত দুটো বিষয় একত্রে থাকে, তাহলে উত্তর তোমার বিকাশের ক্ষেত্রে হবে গুণগত এবং পরিমাণগত। যদি দেখতে পাও যে এই উত্তরটা কেবলমাত্র একটি একটি ক্ষেত্রে দেওয়া হয়েছে, একটি গুণগত এবং একটি পরিমাণগত, এবং অন্য ক্ষেত্রে দেওয়া হয়েছে যে ওপরের কোনোটিই নয় বা ওপরের দুটোই সঠিক, যদি খুব ভালো করে দেখো যে ওপরের দুটোই সঠিক, তাহলে কিন্তু ওপরের দুটো তোমাকে, অর্থাৎ আমাদের উত্তর কিন্তু নাম্বার ডি হয়ে যাবে। আরো একটু আমরা এর ভিতর দিয়ে আলোচনা করলে বিষয়টা আরো বেশি সহজ হবে তোমাদের বুঝতে গিয়ে, আমরা যখন কোয়েশ্চেন করব আরো বিশেষ করে বোঝাবো, ঠিক আছে? মনে রাখবে বিকাশ হচ্ছে গুণগত, বৃদ্ধি হচ্ছে পরিমাণগত। এবারে যদি বৃদ্ধির প্রশ্নে চলে আসি যে ম্যাডাম তাহলে একবার বৃদ্ধির প্রশ্নটা আলোচনা করুন, যে বৃদ্ধি তাহলে কি বলবো, বৃদ্ধির ক্ষেত্রেও কি এরকম কিছু ব্যাপার আছে? একেবারেই না, বৃদ্ধি কেবল মাত্র পরিমাণগত বা পরিমাপগত, ঠিক আছে? যেটাকে আমরা মেজার করতে পারি, যেটাকে আমরা আহ আয়তনের মাধ্যমে, যেটা আমার উচ্চতার মাধ্যমে আমি সঠিকভাবে বলতে পারি এটার উচ্চতা 5 ফুট বা এর ওজন এত।
এই জায়গাটাকে আমি পরিমাপ করতে পারি এবং এক্সাক্ট পরিমাপ করতে পারি। তার জন্য বৃদ্ধি অলওয়েজ পরিমাপগত বা যেটাকে আমরা কোয়ালিটেটিভ বলবো। ঠিক আছে, কোয়ান্টিটেটিভ বলবো, কোয়ালিটেটিভ ভুল বললাম। কোয়ালিটেটিভ মানে গুণগত এবং কোয়ান্টিটেটিভ হচ্ছে গিয়ে কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে গিয়ে আমাদের পরিমাপগত, যেটাকে আমরা গণনা করতে পারি, যেটাকে আমরা মেজার করতে পারি, যেটার আমরা উচ্চতায় দেখতে পাচ্ছি, যেটার আমরা ওজন দেখতে পাচ্ছি, যেটার আমরা আয়তন মেজারমেন্ট করতে পারছি, সেই সমস্ত দিক কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ছে? গ্রোথের মধ্যে পড়ছে। এইবারে যে বিষয়টা মনে রাখার, তাহলেই তোমাকে 5টা বিষয় বৃদ্ধির সম্পর্কে মনে রাখতে হবে এবং বৃদ্ধির কোয়েশ্চেন তোমার এর মধ্যেই থাকবে, সেইটুকুনি তুমি লিখে নাও। কি কি মনে রাখতে হবে? যে বৃদ্ধি কিন্তু বিকাশের একটি অংশ মাত্র। দ্বিতীয় যেটা মনে রাখতে হবে, বৃদ্ধি কিন্তু আমাদের বৃত্তীয় এবং কাঠামোগত ক্ষেত্রে কিন্তু পরিবর্তিত হয়। বৃদ্ধির ক্ষেত্রে একটি অংশ, বিকাশের এটি একটি মাত্র। এই জায়গাটাকে মনে রাখতে হবে। 4 যেটা মনে রাখতে হবে, বৃদ্ধি কিন্তু সহজে কিন্তু পরিমাপযোগ্য, যেটা কিন্তু আমাদের শারীরিক উচ্চতা, আকার বা আয়তনের সাথে সম্পর্কিত। এবং 5th নাম্বারে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে বৃদ্ধি হচ্ছে পরিমাপগত, এবং যেটাকে আমরা ইংরেজিতে বললে সেটা কিন্তু কোয়ান্টিটেটিভ, অলওয়েজ সব সময় পরিমাপযোগ্য বৃদ্ধি। বিকাশের ক্ষেত্রে কিছু বিষয় আমরা দেখার চেষ্টা করব, যে বিকাশ কি জিনিস, খায় না মাথা দেয়। আমরা একটু পেজটাকে মুছে নিই। একটু দেখবে, বিকাশের কথা আমরা একটু দেখে নেব যে বিকাশ কি জিনিস হয়ে থাকে। ঠিক আছে, বিকাশ একটা বৃহৎ প্রক্রিয়া এবং বৃহৎ একটি আলোচনা, যেটা আমরা কিন্তু আলোচনা করি, যেটাকে আমরা ইংরেজিতে ডেভেলপমেন্ট বলে থাকি, যেটাকে আমরা বাংলায় বিকাশ বলে থাকি। এর থেকে প্রচুর প্রশ্ন আসে এবং মনে রাখবে আমাদের সিডিপির বৃহৎ একটা অংশ বিকাশকে ঘিরেই কিন্তু গড়ে উঠেছে। বিকাশের উপর ভিত্তি করেই আমাদের বিভিন্ন বিজ্ঞানীরা, বিভিন্ন তাত্ত্বিকেরা তাদের কিন্তু তথ্যকে প্রদান করেছেন। যেমন তিনি পিয়াজে হতে পারেন, তিনি ভাইগস্কি হতে পারেন, তিনি ব্রুনার হতে পারেন, তিনি আমাদের কোহেলবার্গ হতে পারেন, তিনি স্কিনার হতে পারেন, হোয়াট এভার ইট ইজ। এই প্রত্যেক কটা বিজ্ঞানী যারা প্রশ্ন রেখেছেন আমাদের সামনে, নিজেদের তত্ত্বকে রেখেছেন আমাদের সামনে, যেখানে দিয়ে বাচ্চার একটা মেজারমেন্টকে আমরা করতে সক্ষম হচ্ছি, যে বাচ্চা কিভাবে বেড়ে উঠছে বা বাচ্চা কিভাবে ভাবছে, তার নৈতিকতা বোধগুলো কিভাবে ডেভেলপমেন্ট করছে, তার সেক্সুয়াল দিকগুলো কিভাবে ডেভেলপমেন্ট করছে, বা তার শারীরিক ক্রিয়াগুলো কিভাবে ডেভেলপমেন্ট করছে, বা আমাদের সমাজের মাধ্যমে ভাইগস্কি যেরকম বলেছেন যে সমাজ এবং সংস্কৃতি একটা বড় প্রভাব আমাদের বেড়ে ওঠার মধ্যে থাকে, তাহলে সেটাই বা কিভাবে কাজ করছে, এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। একটু দেখে নাও যে বিকাশ বা ডেভেলপমেন্ট কি জিনিস হয়ে থাকে। ঠিক আছে, বিকাশ এবং ডেভেলপমেন্ট হলো সেই জিনিসটা যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারি কোনো একটা বিষয়বস্তু জীবনের প্রথম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত চলছে, তাকে কিন্তু আমরা ডেভেলপমেন্ট বলে থাকবো। কি বলে থাকবো? তাকে কিন্তু আমরা ডেভেলপমেন্ট বা বিকাশ বলে থাকবো। বিকাশ বা ডেভেলপমেন্ট কি জিনিস হয়ে থাকে? যেই জিনিসটি আমাদের সারা জীবন ব্যাপী একটি প্রক্রিয়াকে ব্যাখ্যা করে এবং যেটি বলা হয়ে থাকে টু টুম। বিকাশের একটি জায়গাকে বলা হয়ে থাকে টু টুম পর্যন্ত। কি জিনিস হয়ে থাকে? মাতৃগর্ভকে আমরা বলে থাকি, অর্থাৎ গর্ভাবস্থাকালীন আমাদের যে শিক্ষা প্রক্রিয়া শুরু হয়, সেটা আমরা যতদিন পর্যন্ত কবরে না পৌঁছাচ্ছি, যতদিন পর্যন্ত মৃত্যুর দোরগোড়ায় পৌঁছাচ্ছি, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের বিকাশ পর্ব চলতে থাকে। অর্থাৎ আমাদের যে শিক্ষণের জায়গা থাকে, শেখার যে স্থানটা থাকে, সেটা চলতে থাকে। এই যে শিক্ষণ, যা লাইফ টাইম প্রসেস, যেটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, যার কোনো শেষ নেই, যেটা জীবনের প্রত্যেক মুহূর্তে আমরা শিখছি, যার দ্বারা আমরা নিজেকে উন্নত করছি, নিজেকে আরো বেশি সঠিক করছি, নিজেকে আরো বেশি যোগ্য করে তুলছি, সেটা আমাদের কাছে বিকাশ। কিন্তু সেটা শারীরিক ভাবে হতে পারে, সেটা মানসিক ভাবে হতে পারে, সেটা সামাজিক ভাবে হতে পারে, সেটা অনুভূতির দিক থেকে হতে পারে। এই 4 ভাগে কিন্তু আমাদের বিকাশ হয়ে থাকে। যখন একটি ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় সে শারীরিক ভাবে, মানসিক ভাবে, ইমোশনাল দিক থেকে, সামাজিক ভাবে, এই 4টি দিক থেকেই তার মধ্যে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে বা তার মধ্যে বিকাশ, তার মধ্যে শিক্ষা হচ্ছে বা সঠিক শিক্ষিত হয়ে সে গড়ে উঠছে, তখন আমরা ধরে নিই কোনো একটা মানুষের কিন্তু বিকাশ হয়েছে, অর্থাৎ ডেভেলপমেন্ট হয়েছে। ঠিক আছে, কি বললাম তাহলে? বিকাশ হলো এক ধরনের পরিবর্তন, যা জীবনের প্রথম থেকে একেবারে জীবনের শেষ পর্ব পর্যন্ত চলতে থাকে, যেটাকে আমরা একেবারে টু টুম বলে থাকি, অর্থাৎ মাতৃগর্ভ থেকে এবং কবরাবস্থা পর্যন্ত আমাদের এই শিক্ষা কিন্তু চলতে থাকে। এই ধরনের যে পরিবর্তন রয়েছে বা এই ধরনের যে শিক্ষা রয়েছে, সেটাকে কিন্তু আমরা বিকাশ বলে থাকি। মনে রাখবে, বিকাশ কিন্তু একটি নির্দিষ্ট ক্রম অনুসারে হয়। খুব ভালো করে এই ক্রম বিষয়টা বুঝতে হবে, যে ক্রম কি জিনিস হয়, তার উপরে তো তুমি ডিপেন্ড করবে যে বিকাশ কিভাবে আমাদের কাজ করছে।
ক্রম বিষয়টাকে আমাদের বুঝতে হবে। আমাদের ছোটবেলায় দেখবে ক্রমানুসারে সাজাও এ কথাটা ছিল। মানে পর পর সাজাও। কোনো একটা জিনিসকে আকারের মাধ্যমে সাজাও, কোনো একটা ডিজিটকে সাজানো ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এরকম। মনে রাখবে ক্রম বলতে নির্দিষ্ট একটা দিককে বোঝায়। কিরকম ভাবে? যে আমাকে ইনস্ট্রাকশন যেরকম দেবে, এখানে যে নির্দিষ্ট ক্রমটা আছে সেটা আমি যদি ধরে নিই 1 2 3 4 5, জানবে যে বিকাশ কিন্তু নির্দিষ্ট ক্রমানুসারে হয়। কিভাবে নির্দিষ্ট ক্রমানুসারে হয়? কোনো একটা শিশুর জন্ম হচ্ছে, সে শৈশবে পদার্পণ করছে, তারপর সে বাল্যকালে পেরোচ্ছে, তারপর সে কিশোরে পদার্পণ করছে, তারপরে সে কিন্তু প্রাপ্তবয়স্ক হচ্ছে। এই জায়গাটা তোমাকে কিন্তু বুঝতে হবে। মানে কি? বিকাশ একটা নির্দিষ্ট ক্রম পর্যায়ের উপর ভিত্তি করে কিন্তু চলছে। জন্ম, শৈশব, বাল্যকাল, কিশোর, প্রাপ্তবয়স্ক, এই ক্রম কিন্তু কখনো বিঘ্নিত হয় না। কোনো একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে হঠাৎ করে শৈশবে পদার্পণ না করে প্রাপ্তবয়স্ক গিয়ে পড়তে পারে না। ঠিক তেমনই ভাবে কোনো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার নিজের ইচ্ছানুসারে প্রাপ্তবয়স্ক থেকে কিশোর পর্যায়ে ফিরে আসতে পারে না। তার মানে কি হলো? এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়া এবং নির্দিষ্ট ক্রম অনুযায়ী চলা একটা প্রক্রিয়া, যার নির্দিষ্ট একটা ক্রম আছে, যেখানে দাঁড়িয়ে তুমি কিন্তু এই সিকোয়েন্সকে ব্রেক করতে পারবে না। এটা একটা ক্রমানুসারে চলা প্রক্রিয়া। ঠিক আছে, এটা প্রথম মনে রাখবে। দ্বিতীয় যে বিষয়টা মনে রাখবে, আমরা একটু আগে টু টুম কথার কথা বলেছি। তার মানে কি হলো? এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা কি হলো? ধারাবাহিক একটি প্রক্রিয়া, অর্থাৎ কন্টিনিউয়াস একটা প্রক্রিয়া, যেটা সময়ের সাথে একেবারে জন্মের পূর্ব অবস্থা থেকে, যখন থেকে আমাদের ভ্রূণের সৃষ্টি হয় তখন থেকে আমরা নাকি শেখা শুরু করি ডাক্তারদের মতানুসারে। সেখান থেকে শুরু করে আমাদের মৃত্যুকালীন যাত্রা পর্যন্ত দেখবে, আমাদের যখন বৃদ্ধ মানুষরা কিছু কথা বলে যান তা আমাদের কাছে ভীষণ বেশি ফ্রুটফুল হয়, জীবনে চলার ক্ষেত্রে অনেক বেশি উপকারী হয়। সেই মৃত্যুকালীন সময় হয়তো কোনো ব্যক্তি শিখেছে এবং শেখার পরে সেই কিছু কথা আমাদের বলে যায়। তার মানে কি হলো? এই শেখা আজকে হঠাৎ করে চালু হলো বা হঠাৎ করে শেষ হয়ে গেল এরকম নয়। তুমি স্কুলে গেছো, তোমার নতুন অভিজ্ঞতা হয়েছে। তুমি কলেজে গেছো, তোমার নতুন অভিজ্ঞতা হয়েছে। তুমি কাজের জায়গায় গেছো, তোমার নতুন অভিজ্ঞতা হয়েছে। এই যে অভিজ্ঞতা, এই যে শেখার প্রক্রিয়া, কোথাও তুমি ইমোশনাল জায়গাকে শিখেছো, যে সবার সামনে সমস্ত কথা বলতে নেই, এই জায়গাকে শিখেছো। কোথাও তুমি জীবনে চলার পথে আরো বেশি শক্ত হয়েছো, আগে হয়তো হোঁচট খেতে। তার মানে কি হলো? তুমি নিজেকে আরো বেশি স্ট্রং করেছো, তোমার অনুভূতির জায়গাকে, ইমোশনাল জায়গাকে স্ট্রং করেছো। তোমার পড়াশোনার দিক থেকে তোমার যদি কাজ, যেখানে 2 এ 2 4 করতে পারতে না ছোটবেলায়, সেখানে এখন 14-র সাথে 4কে গুণ করে তুমি দেখাতে পারো, বা তোমাকে জিজ্ঞেস করলে তুমি বলে দিতে পারো। তার মানে কি? তুমি তোমার জ্ঞানীয় বা মস্তিষ্কের দিকটা ঠিক করেছো। যেখানে তুমি হাঁটাচলা করতে, পড়ে পড়ে হাঁটতে, আমরা সময়ের সাথে কিন্তু সেগুলোকে শিখে থাকি। এখন সঠিকভাবে হাঁটতে, দৌড়াতে, গাড়ি চালাতে, সাইকেল চালাতে, দৌড়াতে, সমস্ত কিছু কিন্তু পারি। তার মানে কি হলো? নির্দিষ্ট একটা সময়ের সাথে আমাদের কিন্তু পরিবর্তন হচ্ছে এবং এগুলো কিন্তু আমাদের শিখতে হয়েছে। মানে কোনো একটা বাচ্চা, যে তোমরা মোগলি নামে একটা কার্টুন দেখে থাকবে, আমি তো দেখেছি। তো সেখানে কিন্তু বলা হয়েছে যে এরকম, যে কোনো একটা বাচ্চা শিশুকে, তার পরিচিতি এরকমই, যে কোনো একটা বাচ্চা শিশুকে যদি আমি দেখে থাকি, তাকে যদি বনে রাখা হয়, মনুষ্য সমাজ বা প্রকৃতি থেকে দূরে রাখা হয়, সে কিন্তু পশুদের ওই হাঁটা দেখাকেই শিখবে। যদি সে কোনোদিন কাউকে হাঁটতে না দেখে, সে কিন্তু কোনোদিনই শিখতে পারবে না যে হাঁটতে হয় কিভাবে। তুমি দেখবে, যখন আমরা বাচ্চাকে কোনো কিছু শেখাই তখন হাত ধরে হাঁটতে শেখাই, বা তুমি যদি তাকে রাখো তোমার মতো করে সে হাঁটতে চেষ্টা করবে। তার মানে কি? সে কিন্তু শিখছে। ইচ এন্ড এভরিডে কিন্তু আমাদের এই শিক্ষণ প্রক্রিয়া চলতে থাকে, একেবারে ভ্রূণ থেকে শুরু করে একেবারে মৃত্যুকালীন সময় পর্যন্ত, বা যখন আমার মৃত্যু ঘটছে সেই সময়ে জীবনের আমাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষাটি হয়। তো তাহলে কি বলতে হচ্ছে? যে এটা কিন্তু একটা ধারাবাহিক শিক্ষণ প্রক্রিয়া, যেটা আমাদের সারা জীবন ধরে চলে, আমাদের বিভিন্ন ভাবে কিন্তু এটা স্ট্রং করে। ঠিক আছে? তারপরে দেখো 3 নম্বরে কি বলছে, এটি একটি নির্দিষ্ট স্তর ভিত্তিক। স্তর ভিত্তিক বলতে এই স্তরগুলোর কথা বলা হয়েছে, জন্ম, শৈশব, বাল্য এবং কিশোর, এই পর্যায়গুলো নির্দিষ্ট স্তর ভিত্তিক। যে একটা নির্দিষ্ট স্তরের পর একটি নির্দিষ্ট স্তর আসে, কেউ ওভারটেক করতে পারে না। তারপর কি বলছে দেখো, নির্দিষ্ট সময় পর্যন্ত, যা একটি নির্দিষ্ট, এই কথাটা ভুল আছে, নির্দিষ্ট সময় পর্যন্ত বিকাশ স্থায়ী হয় না, একটু মিস্টেক আছে কোথাও। আহ তো আমাদের ডেভেলপমেন্ট কি হয়? আমাদের ডেভেলপমেন্ট কিন্তু অনেকটা সময় পর্যন্ত চলে এবং এই বিষয়গুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে মনে রাখবে। আরেকটা যেটা মনে রাখবে, সেটা হচ্ছে 3 নম্বরের জায়গা। আমাদের বিকাশ কিন্তু, বিকাশ কি হয়? গুণগত ও পরিমাণগত। ঠিক আছে? গুণগত এবং পরিমাণগত। গুণ কেন?
যেটাকে আমরা মেজারমেন্ট করতে পারি না, আমাদের জ্ঞানকে, আমাদের বুদ্ধিকে, আমাদের অনুভূতিকে, এগুলো কিন্তু বিকাশের মধ্যে পড়ে। আজকে আমি তোমাকে একটা থাপ্পড় মারলাম, তোমার ভীষণ কষ্ট হলো, তুমি আমার সামনে কান্না করলে, কিন্তু যখন তুমি একটু সামান্য বড় হয়ে গেছো, আমি তোমাকে থাপ্পড় মেরেছি কোনো একটা কারণে, তুমি সেদিন আমার সামনে কান্না করলে না। তার মানে কি হলো, তুমি ইমোশনাল দিক থেকে নিজেকে স্ট্রং করেছো। এবারে আমি যদি তোমাকে মেজারমেন্ট করার চেষ্টা করি, আচ্ছা ও তো আজকে থাপ্পড় মেরেছিলাম, কালকে তো থাপ্পড় মেরেছিলাম, ও তো কান্না করেছিল, আজকে থাপ্পড় মারলাম কান্না করলো না, তাহলে কেউ লাগেনি? বা আমি যদি বুঝে থাকি তুমি ইমোশনাল দিক থেকে স্ট্রং হয়ে গেছো, তাহলে ঠিক তুমি কতটা হয়েছো, এটা যদি বৈজ্ঞানিক প্রথায় তুমি মেজার করতে যাও, এর কিন্তু সঠিক মেজারমেন্ট পাওয়া যায়। মানুষের অনুভূতির সঠিক মেজারমেন্ট হওয়া সম্ভব নয়, মানুষের বুদ্ধির সঠিক মেজারমেন্ট হওয়া সম্ভব নয়। কারণ যেই যন্ত্রাংশটা মানুষ তৈরি করেছে, সেই যন্ত্রাংশ মানুষের কোয়ালিটেটিভ দিককে কিন্তু আমাদের মেজারমেন্ট করতে পারে না। মানুষের মাথায় কতটা বুদ্ধি রয়েছে, একজন মানুষ ঠিক কতটা ইন্টেলিজেন্ট, আমরা কিছু প্রশ্নের মাধ্যমে তাকে কিন্তু জানিয়ে দিতে পারি না। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, তারপরে চলে আসি, আলোচনাটা একটু বড় হচ্ছে, কিন্তু যদি তোমরা বুঝতে পারো, যদি সঠিকভাবে আত্মস্থ করতে পারো, একটা কোয়েশ্চেনও তোমাদের এখান থেকে ছাড়া যাবে না, এইটুকুনি আমি তোমাদের এশিওর করতে পারি, অন্তত সিডিপির ক্ষেত্রে। এই মুহূর্তে যেহেতু সিডিপি পড়াচ্ছি, সেই জন্য সিডিপির ক্ষেত্রে বলে রাখি। তারপর একটুকু কি বলছে দেখো, বিকাশ বিভিন্ন দিক থেকে হতে পারে। এই কথাটি আমি একটু আগেই বলছিলাম যে বিকাশ বিভিন্ন দিক থেকে হতে পারে। বিকাশ সাধারণত 4 ভাবে হয়। কি কি ভাবে হয়ে থাকে? একটা জ্ঞানীয় বিকাশ হয়ে থাকে, যেটাকে আমরা কগনিটিভ বিকাশ বলে থাকি। দ্বিতীয় যে বিকাশটি হয়ে থাকে, আমাদের শারীরিক ভাবে বিকাশ হয়ে থাকে। তোমরা জানো আমাদের শারীরিক ভাবে যে বৃদ্ধিটি হয়, গ্রোথটা হচ্ছে, আমাদের যে দৌড়াচ্ছি, আমরা যে লম্বা হচ্ছি, আমরা যে আয়তনে বাড়ছি, এই যে স্টেবিলিটি, এটা একটা ধরনের বিকাশ হয়ে থাকে। জ্ঞানীয় বিকাশ হয়ে থাকে, শারীরিক বিকাশ হয়ে থাকে। 3 নম্বরে যদি কিছু হয়ে থাকে, সেটা অনুভূতির বিকাশ হয়ে থাকে। 4 নম্বরে যদি কিছু হয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে গিয়ে আমাদের সামাজিক বিকাশ বা সোশ্যাল দিকে বিকাশ হয়ে থাকে। ইমোশনাল দিক হয়ে থাকে, একটা কগনিটিভ দিক থেকে হয়ে থাকে, একটা সাইকোমোটর দিক হয়ে থাকে, আর একটা সোশ্যাল দিক হয়ে থাকে। ঠিক আছে, এই 4 ধরনের বিকাশ কিন্তু আমরা মানুষের মধ্যে দেখতে পারি, যেটা বিভিন্ন দিক থেকে, এগুলোকেই আমরা বিভিন্ন দিক হিসাবে মেজারমেন্ট করি। এগুলো, এই স্তম্ভগুলো, এর ওপরই কিন্তু বিকাশ নির্ভরশীল রয়েছে। এই স্তম্ভগুলো আমরা একটু পরে আলোচনা করব, তার আগে দেখে নিই আর কি কি তথ্য আমাদের কাছে রয়েছে। বিকাশ হতে পারে, এই পরিবর্তন শারীরিক, মানসিক, সামাজিক সমস্ত ধরনের পরিবর্তনকে আমরা বলি। একত্রে আমরা বিকাশের সীমারেখার মধ্যে ফেলি। এই পরিধি অনেক বেশি ব্যাপ্ত। ব্যাপ্ত মানে কি, অনেকটা বেশি ছড়ানো একটা অঞ্চলে রয়েছে। একটু আলোচনা করব, দেখি আর কোনো ডায়াগ্রাম রয়েছে কিনা। আগে বিকাশের আমরা বৈশিষ্ট্যগুলোকে দেখে নিই, তারপর আমরা যে 4টে স্তম্ভের কথা বললাম সেই জায়গাটাকে আলোচনা করব। বিকাশের বৈশিষ্ট্য কি কি বলছে দেখো, বিকাশের সম্পর্কে বলছে, বিকাশ হলো একটি সামগ্রিক প্রক্রিয়া, পরিবর্তন বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। সামগ্রিক মানে কি, একটা হোল বিষয়, যেখানে মানুষের সমগ্র দিককে বিকাশ করা হচ্ছে, তার ইমোশনাল দিককে বিকাশ হচ্ছে। অনেকের মনে হতে পারে কি করে একটা মানুষের ইমোশনাল দিক বিকাশ হয়, আমি আসছি পরে সেটা বোঝাতে। একজনের মনে হতে পারে কি করে একটা মানুষের জ্ঞানীয় দিক বিকাশ হয়, আমি তো একা একাই শিখি। কখনোই একা একা শেখো না, তোমাকে শিখতে হয়। তোমার মাথাকে সচেতন রেখে, তুমি নিজেকে সতর্ক রেখে, তোমার পরিবেশকে সঠিক রেখে, তোমার সঠিক ব্যবস্থাপনা দিয়ে তোমাকে শিখতে হয়। তুমি ভাবছো যে এই জিনিসটা তুমি নিজে নিজে শিখছো, ভাষা ছাড়া, ভাষাকে আত্মস্থ করা ছাড়া আর কোনো বিষয় আমরা নিজে নিজে শিখি না। প্রত্যেকটা বিষয় আমাকে নিজে হাতে কলমে শিখতে হয়, তোমাকে নিজে হাতে কলমে শিখতে হয়। তো তুমি মনে রাখবে, আমাদের জ্ঞানীয় বিকাশ, অনুভূতির বিকাশ, আমাদের সামাজিক বিকাশ বা ইমোশনাল কোনো ধরনের বিকাশ অর্থাৎ অনুভূতির বিকাশ, এই প্রত্যেকটি দিকের যখন আমরা বিকাশ করি, তখন একটা সর্বাঙ্গীন বিকাশ হয়ে থাকে বলে আমাদের মতামত। এবং তার জন্যই এটাকে আমরা সামগ্রিক প্রক্রিয়া বলবো। আরো একটা দিক থেকে আমরা এটাকে সামগ্রিক প্রক্রিয়া বলবো, কারণ দেখবে যে এখানে আমরা বৃদ্ধিকে পাচ্ছি, এখানে আমরা পরিণমনকে পাচ্ছি, এবং বিকাশের বিভিন্ন দিকগুলোকে পাচ্ছি। এই টোটাল একটা জুড়ে একটা কিন্তু সামগ্রিক প্রক্রিয়াকে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি। এবং এটা কিন্তু সামগ্রিকভাবে মানুষের পরিবর্তন করে, এবং ধীরে 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 ছোট 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 করে বিভিন্ন দিক থেকে পরিবর্তন করে মানুষকে উন্নত থেকে উন্নততর দিকে নিয়ে যায়। তার মানে কি হলো, খুব ভালো করে এটা বুঝবে, আমি বারবার করে উন্নততর কথা বলছি, মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, শেখার প্লাস পয়েন্টের দিকে যাচ্ছে। তার মানে কি, এটা সবসময় পজিটিভ দিকে যায়। কোনো ধরনের নেগেটিভ বিকাশকে আমি বিকাশ বলতে পারবো না। কেউ একজন ভাষা শিখছে, ভাষা শেখার মাধ্যমে তার বন্ধু বান্ধব তার মধ্যে গালি দিচ্ছে, সেই গালি যদি বাচ্চা শিখে আসে, তাহলে সেটাকে আমরা বিকাশ বলবো না। কেউ হয়তো হেলদি হতে চাইছে, মোটা হতে চাইছে, অনেকে রোগা থাকে মোটা হতে চায়, আবার এখনকার দিনে দেখা যায় অনেকে স্থূল হয়ে যাচ্ছে বাইরের খাবার খাবার কারণে সে রোগা হতে চায়।
এবার কেউ যদি হঠাৎ করে অসুস্থতার কারণে মোটা হয়ে যায় বা অসুস্থতার কারণে রোগা হয়ে যায়, সেটাকে আমি কখনো বিকাশ বলবো না। উদাহরণ দিন ম্যাম, কেউ যদি থাইরয়েডের কারণে কোনো একজন মেয়ে বা কোনো একজন ছেলে, সে রোগা ছিল, ভীষণ রোগা ছিল, তার হয়তো রোগা থাকা মানে সে অসুস্থ নয়, এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। পুষ্টিকর মানেই সে স্বাস্থ্যবান, এবং পুষ্টিহীন মানে সে যে রোগা হবে, সে যে দুর্বল ব্যক্তি হবে, এরকম কিন্তু নয়। কোন একজন হৃষ্টপুষ্ট মানুষ যতটুকু না কাজ করতে পারে, একজন সাধারণ রোগা পাতলা মানুষ তার থেকে কিন্তু দ্বিগুণ ত্রিগুণ কাজ করতে পারে, এইটুকুনি আমাদের জানা। তার মানে কি হৃষ্টপুষ্ট মানুষটা মানে কি সে সুস্থ ব্যক্তি? একেবারেই নয়, হতে পারে না, আবার হতেও পারে। তার মানে কি কোনো একটা নির্দিষ্ট দিক দিয়ে আমি তাকে মেজারমেন্ট করতে পারবো না যে কতটা সে সবল, বা কোনো একজন রোগা পাতলা মানুষকে আমি দেখে বিচার করতে পারি না যে কতটা সে দুর্বল। ঠিক আছে? যে বিষয়টা বলার সেটা হচ্ছে বিকাশ একটা পজিটিভ ওয়েতে এগোয়। কোনো একটা বাচ্চা নেগেটিভ কোনোর মাধ্যমে তার শারীরিক অবনতি বা উন্নতি হলো, সেটা কিন্তু আমরা কখনোই বিকাশের মধ্যে ফেলবো না। কারণ শারীরিক বৃদ্ধিও আমাদের বিকাশের মধ্যে পড়ে। আমরা বৃদ্ধি সম্পর্কে পড়েছি যে বিকাশের মধ্যে বৃদ্ধি কিন্তু ইনক্লুড রয়েছে। যদি ইনক্লুড থেকে থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে সেটা কখনোই কিন্তু আমাদের নেগেটিভ দিকে নয়। অর্থাৎ আমি হয়তো মোটা হতে চাইছি বা রোগা হতে চাইছি, আমি একেবারেই মোটা হতে চাই না, রোগা হতে চাইছি। তো আমি যদি জ্বর হওয়ার কারণে, আমি যদি অসুস্থতার কারণে রোগা হয়ে যাই, সেটা কিন্তু বিকাশের মধ্যে পড়ছে না। আমি যদি দৌড়ে, আমি যদি খাটনি করে, আমি যদি শারীরিক এক্সারসাইজ করে যদি রোগা হই, সেই ইটস আ ডিফারেন্ট থিং। কিন্তু আমি যদি অসুস্থতার কারণে রোগা হয়ে যাই, তাহলে সেটা কিন্তু কখনোই আমাদের সঠিক দিক নয় বা বিকাশ ঠিক নয়, মানে সেটাকে আমরা বিকাশ বলবো না। ঠিক তেমনই ভাবে কোনো একজন রোগা পাতলা ব্যক্তি বা কোনো একজন রোগা পাতলা মহিলা যদি কি করতে চায়, যদি মোটা হতে চায়, সে যদি থাইরয়েডের কারণে মোটা হয়ে যায়, আমরা শুনেছি থাইরয়েড রোগটাতে কিন্তু স্থূল হয়ে যায় ব্যক্তি। তো সেই কারণে যদি কখনো মোটা হয়ে যায়, তখন সেটাকে কিন্তু আমরা বিকাশের পর্যায়ে ফেলবো না। ঠিক তেমনই ভাবে ভাষাগত দিক থেকে, ঠিক তেমনই ভাবে ইমোশনাল দিক থেকে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা দেখার চেষ্টা করব, যেখানে মনে করবে রাখবে যে বিকাশ সবসময় পজিটিভ ওয়েতে হয়ে থাকে। নেগেটিভ ওয়ে যদি কোনো কিছু হয়ে থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা বিকাশ বলবো না। বিকাশ অলওয়েজ পজিটিভিটির দিকে যায়, অলওয়েজ মানুষকে উন্নতিকরণের দিকে যায়। সেটা শিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ জ্ঞানীয় ক্ষেত্রে হতে পারে, অনুভূতির ক্ষেত্রে হতে পারে, শারীরিক ক্ষেত্রে হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে। অর্থাৎ বিকাশের যে চাপটা আমরা দিককে বললাম, সেটা সবসময় পজিটিভ দিকে যায়। ঠিক আছে? তারপর কি বলছে, সারা জীবন ব্যাপী প্রক্রিয়াটি চলতে থাকে, ধারাবাহিক প্রক্রিয়া। আমরা বললাম টু টুম কথাটা আমরা বারবার ব্যবহার করি। একেবারে মাতৃগর্ভ থেকে একেবারে কোথাও অবধি হবে, মাতৃগর্ভ থেকে একেবারে মৃত্যু কবর পর্যন্ত আমরা কিন্তু বিকাশকে দেখতে পারবো। ঠিক আছে? তারপরে কি বলছে, বিকাশ সমস্ত দিক সহজভাবে পরিমাপ করা সম্ভব নয় বৃদ্ধির ন্যায়। এই কথাটা আমি এতক্ষণ ধরে চিল্লিয়ে চিল্লিয়ে তোমাদের বলার চেষ্টা করছিলাম। এই যে কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ কথাটা কিন্তু চলে এসেছে, দুটো কথা, একটা পরিমাণ কথা, একটা গুণগত। খুব ভালো করে এই দুটো পয়েন্ট মনে রাখবে। আর কিছু মনে রাখো আর না রাখো, এখান থেকে প্রত্যেকবার কোয়েশ্চেন নয়, এভাবে ওভাবে যেভাবেই হোক না কেন, ঘুরিয়ে তোমাকে প্রশ্ন কিন্তু করবেই। অর্থাৎ বিকাশের সমস্ত দিক কিন্তু পরিমাপযোগ্য নয়। একটা বুদ্ধিকে পরিমাপ করা যায় না, একটা মানুষের বুদ্ধিকে গণনা করা সম্ভব নয় তোমার মাথায় একটা বুদ্ধি আছে নাকি দুটো বুদ্ধি আছে। একটা মানুষের ইমোশনকে গণনা করা সম্ভব নয় যে তার মাথায় 1 কেজি ইমোশন আছে নাকি 2 কেজি ইমোশন আছে তার মননে। তো এই দিকটা যেরকম রয়েছে, ঠিক তেমনই ভাবে মেজারমেন্ট কিন্তু সঠিকভাবে হয় না। মানে আমি একজন মানুষকে কোনো একটা পার্সেন্টেজ দিয়ে দাগিয়ে দিতে পারি না, আচ্ছা ও 200% বুদ্ধিমান। কিছু কোয়েশ্চেনের দ্বারা, কিছু এক্সামিনের দ্বারা অবশ্যই আমি তার ধারণা দিতে পারি যে পৃথিবীটা গোলের মতো, কিন্তু তাকে সঠিকভাবে আমি গোলাকার কেন বলতে পারছি না? কারণ সঠিকভাবে আমাদের পক্ষে মেজারমেন্ট করা সম্ভব হচ্ছে না। অবশ্যই একটা স্থূল বস্তু, কিন্তু একটি মূর্ত বস্তু, তবুও আমরা মেজারমেন্ট করতে পারছি না। কিন্তু যখন আমরা অনুভূতির কথা বলি, আমি যদি হাওয়ার কথা বলি, যেটাকে আমরা দেখতে পাচ্ছি না, তো আমি তো বলতে পারি না 1 কেজি হাওয়া আমি ধরে এনেছি। আমি তো আকাশেও পরিমাপ করতে পারি না। কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা দেখতে পাই, বুঝতে পাই, কিন্তু যেগুলো আমরা পরিমাপ করতে পারি না। ঠিক তেমনই ভাবে বিকাশের কিছু জিনিস রয়েছে। অনেকে বলতে পারে যে বুদ্ধাঙ্ক দিয়ে তো বুদ্ধি দ্বারা প্রমাণ করা যায়, ইন্টেলিজেন্স টেস্ট তো হয়, কিন্তু সঠিকভাবে পরিমাপ করা যায় না। আমি দাগিয়ে দিতে পারি না আমি তোমাকে থাপ্পড় মারাতে তুমি ঠিক কতটা কষ্ট পেয়েছো, এই জায়গাটাকে তুমি ব্যাখ্যা করতে পারো না। এটা সৃষ্টির একটা অনন্য সৃষ্টি, যেটা বিকাশের মধ্যে পড়ে, যেটা পরিমাপযোগ্য নয় কিন্তু। ঠিক আছে? সঠিকভাবে পরিমাপযোগ্য নয়, এই কথাটা তোমাকে বুঝতে হবে। যেমন বৃদ্ধিকে আমি পরিমাপ করতে পারি, যেহেতু বৃদ্ধি বিকাশের অংশ, তার জন্য এটাকে কিন্তু আমরা পরিমাপগত বলে থাকি। দেখে নিচের পয়েন্টটা দেখো, যে এটা পরিমাপগত এবং গুণগত। কেন দুটোকে বলছি? কারণ এর মধ্যে বৃদ্ধি রয়েছে তাই। ঠিক তেমনই ভাবে গুণগত, গুণকে কিন্তু কখনো পরিমাপ করা যায় না, বা আমাদের কোয়ালিটিকে কখনো কিন্তু পরিমাপ করা যায় না।
তো সেখানে দাঁড়িয়ে গুণগত এবং পরিমাপগত বুদ্ধির ক্ষেত্রে দুটো অংশই কিন্তু সঠিক হবে। তারপরে কি বলছে দেখো, আমাদের বিকাশ বৃদ্ধি থেকে বৃহৎ এটি সামগ্রিক ধারণা। এটা তো একটু আগেই তোমাদের বলেছি, বারবার করে বললাম যে আমাদের যে বিকাশ রয়েছে সেটা কিন্তু বৃদ্ধির একটি অংশ বিশেষ, বা সরি, বৃদ্ধি হচ্ছে কি আমাদের বিকাশের একটি ছোট অংশ বিশেষ, পুরো অংশটাকে আমরা কিন্তু বিকাশ বলে থাকবো। একটু আমরা তারপরে চলে যাই, বিকাশের বিভিন্ন দিক সমূহ, বিকাশ কিরকম হতে পারে একটু দিক সমূহ দেখে রাখো যে কিরকম হয় বিষয়টা। প্রথম বলছে বৃদ্ধি একটি ধারাবাহিক প্রক্রিয়া নয়, কিন্তু বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। বোথের মধ্যে একটা ইন্টারাকশন দিয়ে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি যে পার্থক্যটা কোথায় হচ্ছে, দিক কোন রকম রয়েছে, একই দিকে কি দুটো চলছে নাকি তার মধ্যে কিছু পার্থক্য আছে। দেখো কি বলছে, যে বৃদ্ধি একটি ধারাবাহিক প্রক্রিয়া নয়, কারণ জানি আমরা নির্দিষ্ট একটা সময় গিয়ে বৃদ্ধি কিন্তু থেমে যায়। ঠিক তেমনই ভাবে বিকাশ কিন্তু একটি ধারাবাহিক প্রক্রিয়া, কন্টিনিউয়াস একটা প্রক্রিয়া, যেটা লাইফ লং প্রসেস বলা হয়ে থাকে, জীবন ব্যাপী চলা একটা প্রক্রিয়াকে কিন্তু আমরা বিকাশ বলে থাকি। তার পরবর্তীতে যাই, বিকাশ ক্রমানুসারে হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট প্রক্রিয়ার পর একটি নির্দিষ্ট প্রক্রিয়া যুক্ত হয় বা পরপর হতে পারে। একটু আগে বলছিলাম যে শৈশবের পর আমাদের কিন্তু বাল্যকাল আসবে, বাল্যকালের পর কিশোর আসবে, কিশোরের পর প্রাপ্তবয়স্ক আসবে। এটা একটা নির্দিষ্ট ক্রমিক প্রক্রিয়া, যেটাকে কিন্তু, এবং স্তরভিত্তিক প্রক্রিয়া, যেটা কিন্তু ওভারল্যাপ করা সম্ভব না, যেটা সম্ভব হয় না। ঠিক আছে, তারপর কি বলছে, বিকাশ ব্যক্তি বৈষম্য এবং প্রতিটি ব্যক্তি নির্বিশেষে বিকাশ ভিন্ন ভিন্ন রকমের হতে পারে, তবে ক্রম ভিন্ন হবে না। এর উপরেও কিন্তু প্রশ্ন আসে, কালকে আমি একটা প্রশ্ন করাচ্ছিলাম আমাদের ক্লাসে, যে ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হতে পারে, কোনটা হতে পারে, বৈষম্যটুকু, মানে আমার আর তোমার উচ্চতা সমান হবে না, আমার শারীরিক ভাবে বৈষম্য রয়েছে, ব্যক্তি বিশেষে বৈষম্য হতে পারে, কিন্তু যে ক্রমটা রয়েছে, যেটা নির্দিষ্ট ক্রম, যেটাকে আমরা মেনটেন করছে বিকাশ, শৈশবের পরে বাল্যকাল, বাল্যকালের পরে আমাদের কিশোর পর্যায়, কিশোরের পরে প্রাপ্তবয়স্ক। একটা ইন্ডিয়াতে দাঁড়িয়ে থাকা 5 বছরের শিশু যেভাবে বেড়ে উঠবে, একটা আমেরিকায় বেড়ে ওঠা 5 বছরের শিশু কিন্তু সেভাবেই বেড়ে উঠবে যেভাবে এই শিশুটি বেড়ে উঠছে। তার মানে কি হলো, নির্দিষ্ট কিছু দিক রয়েছে যেটাকে আমরা ক্রম বলছি, ক্রম কিন্তু এক থাকলে ব্যক্তি বিশেষে পার্থক্য হতে পারে। সে হয়তো একটু বেশি ফর্সা, আমাদের এখানকার লোকেরা অত বেশি ফর্সা হয় না, আমরা শ্যামবর্ণ হয়ে থাকি, সেরকম শ্যামবর্ণ। সে, তার চুল হয়তো একটু বেশি ঘন বা গোল্ডেন টাইপের, আমাদের এখানকার চুল হয়তো কালো। অবশ্যই সেটা বংশগতির দ্বারা নির্ধারিত হয়, কিন্তু আমি কথার কথা বলছি যে কিছু কিছু পরিবর্তন ব্যক্তি বিশেষে থাকতে পারে। সে হয়তো বেশি একটু মোটা, সে হয়তো বেশি একটু কালো বা রোগা, এরকম একটা জায়গা কিন্তু হতে পারে। তারপরে কি বলছে দেখো, বিকাশ মূলত বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়ার ফলে ফলে, মনে রাখবে এটা কিন্তু সবসময় গুণফল। এটা কি, গুণফল। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এবং আসার মতো একটা জায়গা, সেটা হচ্ছে বিকাশ কিন্তু বংশগতি এবং পরিবেশ দুটো দ্বারা নির্ধারিত হয়। কোনো একটা বাচ্চা কতটা ভালো পড়াশোনা করবে, তার পরিবেশ যতটা নির্ধারণ করতে পারে, তার জিনও কিন্তু ততটা নির্ধারণ করতে পারে। কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এই পরিমাপ কিন্তু সমান নয়। মানে কি, আমার পাশে বেড়ে ওঠা বাচ্চাটা অতটা বেশি বুদ্ধিমান নয় বা পড়াশোনায় ভালো না, ঠিক আছে, আমি ধরে নিলাম পড়াশোনায় ভালো না, ঠিক আছে, এখানে দুটো প্রভাব থাকতে পারে, তার বংশগতির প্রভাব থাকতে পারে, এবং আরেকটা দিকে যেটা প্রভাব থাকতে পারে সেটা পরিবেশের প্রভাব থাকতে পারে। কিভাবে ম্যাম হতে পারে এটা, যে তার বাবা মা হয়তো পড়াশোনা করেছে, খুব ভালো পড়াশোনা করেছে, তার মধ্যে সেই ব্রেনটা তেমন ভাবে আসেনি, ঠিক তেমনই ভাবে তার পরিবেশটা হয়তো ততটা ভালো নয়, তার পরিবেশও কিন্তু তার মধ্যে ততটা ক্রিয়া করেছে, তার জন্য সে দিন শেষে পড়াশোনায় খারাপ হয়েছে, খারাপ হওয়া না, তার পরিবেশ তার মধ্যে ক্রিয়া করেছে, সে সেই অনুযায়ী বেড়ে উঠেছে। তার ওখানকার বাচ্চারা অত বেশি পড়াশোনা করে না, তার চারপাশে বাচ্চারা ভীষণ খেলে ধুলে বেড়ায়। যদি এরকম হয়ে থাকে, আমার সামনে বাড়ি, আমার সামনে একটা ছোট প্লট রয়েছে, তারপরে একটা বাড়ি রয়েছে, তো সেইখানে দেখি অনেকগুলো বাচ্চা, আমি যেহেতু গ্রামাঞ্চলে থাকি, তো সেখানে কালকে দেখছিলাম পুকুর কেটেছে, ছোট একটা পুকুর কেটে তার মধ্যে তারা সকলে স্নান করছে, কালকে বিকালে এসে দেখছি। তো এবার এবারে তুমি কি বলবে বাচ্চাটাকে, যে সময় ওর পড়ার সময় ছিল, খেলার সময় ছিল, সে সারাক্ষণ খেলে। মানে তুমি যে ভাবছো, আমি সকালবেলা, কালকে আমি বেলুড় গিয়েছিলাম, তো কালকে সকালবেলা দেখে গেছি সেই পুকুরে কাটার কাজ চলছে, এবং বিকালবেলা দেখছি সেখানে পুকুর কেটে তার মধ্যে ত্রিপল ট্রিপল বিছিয়ে তার মধ্যে জল ঢেলে সেখানে একটা ছোট পুকুর করার চেষ্টা করা হয়েছে, এবং সেখানে তারা স্নান করছে। সারাদিন ওখানে কাজ করেছে। ওর মা বলছে যে সারাদিনই তো পড়তে বসে না, রাতেও বসবে না, এই যে সারাদিন খাটাখাটনি করেছে। তার মানে কি হলো, ওর বাবা মা যতই পড়াশোনা করে থাকুক না কেন, তুমি বলতে পারো যে একটা বাচ্চা মানুষ তো কতক্ষণই বা পড়বে, কিন্তু
তোমার এটা ভাবতে হবে সে কতক্ষণই বা খেলবে, তার তো পড়াশোনা করা উচিত, একটু না হলে বসা উচিত। দিনে পড়াশোনা করুক আর না করুক, বসাটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা অভ্যাস ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে এবার বাচ্চাটা পড়াশোনা যে ভালো হবে না সেটা স্বাভাবিক বিষয়। অবশ্যই তুমি কাউকে সঠিকভাবে মেজারমেন্ট করতে পারো না যে লাস্ট বেঞ্চের সবচেয়ে বেশি খারাপ হবে। আমি ক্লাসের লাস্ট বেঞ্চে বসা একজন ক্যান্ডিডেট। তো বাট আমি সেরকম খারাপ ছিলাম না স্টুডেন্ট হিসাবে। তো সেখানে দাঁড়িয়ে মেজারমেন্ট আমরা করতে পারি না, কিন্তু তার পরিবেশ তার উপর কিন্তু প্রভাব ফেলছে। তার সারা দিনকার এই খেলা, তার বাবা মা তাকে সঠিকভাবে গাইড না করা, যতই তার পরিবেশ বলছি কেন, তার বাবা মার মধ্যে জ্ঞানী গুণী সম্পর্ক বা মেধা ভালো থাকুক না কেন, বাচ্চার ব্রেন হয়তো ভীষণ পরিষ্কার, কিন্তু সে সেভাবে বেড়ে উঠতে পারে না। তার মানে কি হলো, তার চারপাশের পরিবেশ তার উপর ভীষণ ক্রিয়া করেছে। ঠিক তেমনই ভাবে হয়তো একটা খুব আহ, সাধারণ এলাকায়, যেগুলো আমরা সাধারণত ভাবে রাস্তায় আমরা দেখি না গোষ্ঠীবদ্ধ ভাবে মানুষজন থাকছে, তার চারপাশের পরিবেশ খুব খারাপ, কিন্তু তাকে হঠাৎ করে একটা ভালো স্কুলে পড়ার সুযোগ দেওয়া হলো, এবং বাচ্চাটার এতটাই পড়ার ইচ্ছে যে সেই স্কুলে গিয়ে তার আচরণ, তার ধরন, তার বই পড়া, তার মেধা অনেকটা বেশি এগিয়ে গেল আর সাধারণ 10টা বাচ্চা যারা ভালো পরিবেশ পেয়েছে। তার মানে কি হলো, তার বাবা মার জায়গা না থাকতে পারে, তার পরিবেশ তার উপর কিন্তু খুব ভালো ক্রিয়া করেছে। এখানে যেরকম পরিবেশ ক্রিয়া করে তাকে খারাপ করতে পারছে, ঠিক তেমনই ভাবে পরিবেশ ভালো থাকলে সে ভালো হতে পারে। ঠিক তেমনই ভাবে খুব একটা খারাপ পরিস্থিতিতে থাকা সত্ত্বেও দেখবে কোনো একজন মেধা সম্পন্ন এবং সঠিক পরিবার থেকে বিলং করা একজন বাচ্চা হয়তো সঠিকভাবে বড় হয়। আগেকার দিনে বলা হতো না, রাজার ছেলেই কেবল রাজা হবে বা ডাক্তারের ছেলে ডাক্তার, অনেকটা কথাটা সেরকম কিন্তু। যে একজন শিক্ষকের ছেলে চেষ্টা করে কিন্তু শিক্ষক হতে, নইলে হয়তো তার সমাজে গিয়ে কোথাও গিয়ে প্রতিপত্তি থাকে না, বা নিজেকে একটা স্ট্রং ভাবে দাঁড় করানোর জায়গা সে আরো অনেক উপরে উঠতে পারে। তার মানে কি হলো, তার জিন যতটা তার কাছে ছিল, তার কাছে কিন্তু পুরোপুরি ভাবে এফেক্ট করেছে, তার পরিবেশ হয়তো তার কাছে ততটা এফেক্ট করেনি। তার মানে কি হলো, যে তোমাকে মনে রাখতে হবে বংশগতি এবং পরিবেশ বিকাশের ক্ষেত্রে সমান সমান ভূমিকা পালন করে না কিন্তু। কারো ক্ষেত্রে বেশি করে, কারো ক্ষেত্রে কম করে। কোনো একটা বাচ্চা খুব ভালো বাড়িতে বিলং করে, কিন্তু যে খেলতে যায় সেখানকার বাচ্চারা হয়তো গালি দেয়, সে গালি শিখে এসে বাড়িতে দিয়েছে। তার মানে কি হলো, তার ক্ষেত্রে সেক্ষেত্রে পরিবেশ তার আচরণে ক্রিয়া করেছে। যদি পড়াশোনার ক্ষেত্রে কোনো একটা বাচ্চার ক্ষেত্রে বলে থাকে যে স্কুলে এসে সে খুব ভালো পড়াশোনা করছে, বাড়িতে যে পড়াশোনাটা আগে করতো না, এখন দেখা যাচ্ছে পড়াশোনার প্রতি ভীষণ মনোযোগী হয়েছে। তার মানে কি, তার ওখানকার পরিবেশ তার উপর এফেক্ট করেছে। ঠিক তেমনই ভাবে কোনো একটা বাচ্চা স্কুলে যায় না, হয়তো সে হ্যান্ডিক্যাপ বা বিশেষ শিশু, সে যদি বাড়িতে থাকে সে ভীষণ ভালো পড়াশোনা করছে, স্কুলে যেই বাচ্চাগুলো গিয়ে শিখছে তার থেকে হয়তো দ্বিগুণ ভালো পড়াশোনা শিখছে। তার মানে কি হলো, তার মানে এটাই হলো যে তার পরিবেশের থেকেও তার বংশগতি তার উপর অনেক বেশি ভালো ক্রিয়া করেছে। এরকম প্রত্যেকটা পর্যায়ে গিয়ে ব্যক্তি মানুষের প্রতি তার পরিবেশ, তার বংশগতি এক একভাবে এক একজনের উপর ক্রিয়া করে। কোনো এক জায়গায় বেশি ক্রিয়া করে, কোনো এক জায়গায় কম ক্রিয়া করে। এবার তুমি সেটাকে 50-50 রূপে ভাবে দাগিয়ে দিতে পারো না যে সমান সমান ক্রিয়া করছে, বংশগতি সমান ক্রিয়া করছে, পরিবেশও সমান ক্রিয়া করছে, এরকম কখনোই হয় না। কারো ক্ষেত্রে বংশগতি সমান ক্রিয়া বেশি ক্রিয়া করে, কারো ক্ষেত্রে পরিবেশ বেশি ক্রিয়া করে। ব্যক্তি ভেদে পরিবেশ ভেদে তার কিন্তু পরিবর্তন দেখা যায়। এই কোয়েশ্চেনটা তোমাদের ভীষণ ভীষণ আসে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। বিভিন্ন বইয়ে এ সম্পর্কে একটু ভুল তথ্য দেওয়া আছে, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বই কিছু কিছু প্রিন্টিং এর জায়গায় কালকেও আমি শুনছিলাম। তো সে জায়গা থেকেই বলার জন্য এতগুলো আলোচনা করা। মনে রাখবে যে আমাদের বিকাশ যে তৈরি হয়, বংশগতি এবং পরিবেশের ভূমিকা তাতে কিন্তু থাকে, এবং যে ভূমিকাটা রয়েছে সেটা কিন্তু কখনোই যোগ বা বিয়োগ ফল নয়, সেটা কিন্তু গুণ ফল অর্থাৎ মিথস্ক্রিয়ার মাধ্যমে ঘটে। পরিবেশ এবং আমাদের বংশগতির একসঙ্গে ইন্টারাকশন হয়ে আফটার দ্যাট কিন্তু আমাদের বিকাশ কিন্তু হয়ে থাকে। একটা পরিবেশের অংশ, একটা বিকাশের অংশ, বংশগতির অংশ। পরিবেশের ক্ষেত্রে কারো বেশি হতে পারে, কারো বংশগতির ক্ষেত্রে কম হতে পারে, কারো বংশগতির ক্ষেত্রে বেশি প্রভাব হতে পারে, কারো পরিবেশের ক্ষেত্রে কম প্রভাব হতে পারে। তো এই রকম জায়গা থেকে বিলং করে, কখনোই সেটা 50% বা সমান নয়। তোমাদের এরকম প্রশ্ন আসে যে বংশগতি এবং পরিবেশের ক্রিয়া কি একজন মানুষের ক্ষেত্রে বা ব্যক্তির বিকাশের ক্ষেত্রে সমান হয়ে থাকে? প্রশ্নের উত্তর কিন্তু না হবে। অর্থাৎ বৈষম্য দেখা যায়। বৈষম্য কথার অর্থ কি? ভেদাভেদ দেখা যায়। কিরকম ভেদাভেদ? পার্থক্য, যে সমান হয় না, কারো ক্ষেত্রে বেশি হয়, কারো ক্ষেত্রে কম হয়, কিন্তু এই জায়গাটা মনে রাখতে হবে। ঠিক আছে, অনেক কটা বিষয় আলোচনা করলাম। আর যে চারটে বিষয় আমরা আলোচনা করব, একটু ডোমেইনস গুলো দেখবে, মুখ্য যে দিকগুলো থাকে, যেগুলোকে আমরা এতক্ষণ ধরে চিল্লিয়ে চিল্লিয়ে বলছিলাম, যে চারটে দিকের মাধ্যমে আমাদের কিন্তু বিকাশ প্রক্রিয়া কমপ্লিট হয়ে থাকে। কি কি থাকে? ফিজিক্যাল থাকে, কগনিটিভ থাকে, সোশ্যাল থাকে, ইমোশনাল ডোমেইন থাকে। 4 ধরনের ডোমেইন বা দিক থাকে, বা সরি
তোমরা তাকে 4টে স্তম্ভ বলতে পারো। কি কি থাকে? ফিজিক্যাল দিকটি থাকে, কগনিটিভ দিক থাকে, সোশ্যাল থাকে, ইমোশনাল থাকে। এটাকে তুমি PCSE বলে ডিফাইন করতে পারো শর্ট ফর্মে। তুমি যদি মনে রাখতে চাও যে 4টে ডোমেন কি কি হয়ে থাকে, যখন আমি বলবো যে ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ হয়েছে বা ব্যক্তির বাচ্চার সর্বাঙ্গীন বিকাশ হয়েছে, মনে রাখবে এই 4টি ডোমেনই কিন্তু আসবে। মানে তার শারীরিক বিকাশ, তার মানসিক বিকাশ, তার সামাজিক বিকাশ এবং তার অনুভূতির বিকাশ। কিভাবে বিকাশ হচ্ছে এই জায়গাটা একটু দেখো। ঠিক আছে, আমরা প্রথমে দিয়েছি শারীরিক বিকাশের অংশ, 1 নম্বর, 2 নম্বর কগনিটিভ, 3 নম্বর সোশ্যাল এবং 4 নম্বর ইমোশনাল। ফিজিক্যাল মানে কি? অবশ্যই শারীরিক ভাবে বিকাশ। শারীরিক বিকাশ ইংরেজিতে দেওয়ার কারণ হচ্ছে যারা সিটেড ক্যান্ডিডেট আছে তাদের জন্য তো অবশ্যই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এর কিন্তু বাংলার ক্ষেত্রে অনেকগুলো টার্ম পাওয়া গেলেও মানে ভিন্ন ভিন্ন ভাবে আমি শারীরিক দিক থেকে এক্সপ্লেনেশন দিতে পারি, কিন্তু ইংরেজির ক্ষেত্রে টার্মগুলো কিন্তু পরিবর্তন হয় না। আমরা ফিজিক্যালকে ফিজিক্যালি বলি বা সাইকোমোটর বলে থাকি, কগনিটিভকে কগনিটিভই বলি, সোশ্যালকে সোশ্যালি বলি এবং ইমোশনালকে ইমোশনাল ডেভেলপমেন্টই বলি। ঠিক আছে, শারীরিক ডেভেলপমেন্ট। দ্বিতীয় হলো কগনিটিভকে আমরা জ্ঞানীয় বা মস্তিষ্ক জাতীয় ডেভেলপমেন্ট বলে থাকি, মনে রাখবে জ্ঞানীয় ডেভেলপমেন্ট বলবে এটাকে। 3 নম্বর বা জ্ঞানীয় বিকাশ। 3 নম্বর সোশ্যালে বলা হয়ে থাকে সামাজিক বিকাশ। কিভাবে হয় আমি আসছি সেগুলোতে। এবং 4 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে কি ইমোশনাল, অর্থাৎ অনুভূতি বা প্রক্ষোভের কথা বলা হয়ে থাকে। অনুভূতি বা প্রাক্ষোভিক বিকাশ বলা হয়ে থাকে। ঠিক আছে, প্রাক্ষোভিক বিকাশ বলা হয়ে থাকে, ডেভেলপমেন্টকে ইংরেজিতে বিকাশ বলা হয়ে থাকে। 4টে স্তম্ভ দিয়ে গড়ে ওঠে। কি কি? শারীরিক, জ্ঞানীয়, আমাদের সামাজিক এবং ইমোশনাল। সোশ্যাল, ইমোশনাল, কগনিটিভ অ্যান্ড ফিজিক্যাল। ফিজিক্যাল গুলো কি কি হয়ে থাকে আমি একটু তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে বোঝাই, একটু রংটা চেঞ্জ করে নিই তাহলে তোমাদের ইন্টারেস্টিং লাগবে বিষয়টা। দেখো, ইমোশনাল দিক কি হয়ে, শারীরিক দিক কি হয়ে থাকে। শারীরিক মানে বুঝতে পারছো তুমি, শারীরিক ভাবে কোনো কথা বলা হচ্ছে। এই যে ডেভেলপমেন্টের কথা বললাম, যেটা একেবারে মাতৃগর্ভ থেকে বা ভ্রূণ থেকে আমি যখন তৈরি হচ্ছি তখন থেকে যেহেতু আমার সৃষ্টি হচ্ছে, তার মানে কি ধীরে 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 কোনো বিষয় এগোচ্ছে। শারীরিক বিকাশ কিভাবে হয়ে থাকে? এই যে তুমি হামা দিতে, তোমরা কি বলো আমি জানি না, আমাদের তো এখানে হামাই বলে, মানে হামাগুড়ির কথা বলছি। বাচ্চা হামাগুড়ি দিয়ে এই যে হাঁটতে শিখলো বা দৌড়াতে শিখলো, এটা সময়ের সাথে পরিবর্তিত হয়, বয়সের সাথে পরিবর্তিত হয়। কারোর কিছুদিন আগে বা সঠিক সময় ঘটে, কারোর কিছুদিন পরে ঘটতে পারে। মানে কিছু কিছু বিশেষ শিশু থাকে, সবার গ্রোথ সমান হয় না, সবাই একই টাইমে হাঁটতে শেখে না। অবশ্যই 2-3 বছরে হাঁটতে শিখে যায় একটা বাচ্চা, কিন্তু কতটা সঠিকভাবে পারছে, কতবার পা ফেলতে পারছে, এটাও কিন্তু দেখার বিষয়। তার মানে কি কারোর একটু কম, কারোর একটু বেশি হয়, কিন্তু এক্সাক্ট সেই টাইমেই হয়। মানে আদি বাল্যকাল থেকে বাচ্চা কিন্তু আমাদের হাঁটতে বা দৌড়াতে শুরু করে। হামা দিতে কখন শুরু করে? একেবারে 1.5 বছর বয়স থেকে কিন্তু আমরা দেখতে পারি এদিক ওদিক একটুখানি 6 মাস এদিক ওদিক হতে পারে। তার মানে কি হলো, যে শিশুটা 4 হাত পায়ে এগিয়ে যাচ্ছিল সে কিন্তু এখন 2 পায়ে দৌড়াতে পারছে। তার মানে তোমার শারীরিক বিকাশ হয়েছে, তুমি শারীরিক দিক থেকে অনেক বেশি স্ট্রং হয়েছো, তোমার গ্রোথ শারীরিক ভাবে অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে এবং স্ট্রং হয়েছে। ম্যাম আরো একটু উদাহরণ দিয়ে বোঝান। আমরা যখন ছোট বাচ্চাকে কোনো একটা জলের বোতল আনতে দিই, দেখবে যে জলের বোতল নেওয়ার সময় ছোট গুড়গুড়ি বাচ্চাগুলো হয় না, জলের বোতল তাকে যদি আনতে বলে সে সারা চার গা হাত পা পুন্টো এইভাবে নিয়ে আসবে জলের বোতল বুকের মধ্যে আঁকলে, কারণ তার হাইট এবং জলের হাইট কিন্তু সমান। তার হাতের এই আঙুলগুলোতে এবং অস্থিগুলোতে তার এত শক্তি থাকে না যে শুধুমাত্র একটা বোতল আনার জন্য সে 2টো আঙুল বা একটা হাত ব্যবহার করবে। তার পুরো বডিটাকে সাহায্য লাগে ধরে আনার জন্য। তার মানে কি তার বডি বা শারীরিক দিক থেকে সে ততটা বেশি বিকাশ হয়নি। কিন্তু তখনই 7 বছর বা 8 বছরের যখন একটা বাচ্চাকে তুমি একটা জলের বোতল আনতে বলবে, সে কিন্তু হাতে করে আনতে পারবে। তার হাতে, তার মানে কি হলো, সেই অস্থির বিকাশ হয়েছে যেখানে দাঁড়িয়ে সে একটা বড় জলের বোতলকে সে তার হাতে করে আনতে পারে। ঠিক আছে, বোঝাতে পারলাম বিষয়টা? শারীরিক ভাবে বৃদ্ধি হচ্ছে। যেই বাচ্চাটা 4 হাত পায়ের সাহায্যে হাঁটতো সে 2 পায়ের সাহায্যে হাঁটতে শিখছে বা দৌড়াতে শিখছে, এটা আমাদের শারীরিক বিকাশ। জ্ঞানীয় বিকাশ কি জিনিস হয়ে থাকে ম্যাডাম? দ্বিতীয় জ্ঞানীয় বিষয় বা কগনিটিভ বিষয় হয়ে থাকে থিঙ্কিং এবিলিটি। জ্ঞানীয় মানে কি? নলেজ। জ্ঞান নলেজকে বোঝায়, কগনিশনকে বোঝায়। যখন আমাকে 2+2 4 করতে বললো, আমি 2+2 কে 4 করলাম ঠিকই, পরবর্তী সময় গিয়ে ভুলেও গেলাম এবং পরে গিয়ে আমি বলছি 2 হচ্ছে গিয়ে 22 হয়। আমি যদি বলে থাকি 2 কত হয়, 2 22 হয়, কিন্তু আমি আসলে যোগ করতে বলেছিলাম তোমাকে। 2 কত হয় তোমাকে বলা উচিত ছিল 4। অবশ্যই আমি যদি তোমাকে উল্লেখও করে দিই 2+2 কত হয় বলো তো, তুমি বলবে 22 হয়। বাচ্চার এরকম বিকাশ পর্যায়ে কিন্তু আমরা দেখতে পারি। তার মানে কি তার মাথায় সেরকম ধরনের এখন ডেভেলপমেন্ট হয়নি,
বা জ্ঞানের বিকাশ হয়নি, যেখানে দাঁড়িয়ে সে আন্ডারস্ট্যান্ড করতে পারে যে তুমি তাকে 22 করতে বলছো নাকি যোগফল করতে বলছো। আমি তোমাকে অবশ্যই উল্লেখ করে দেবো, সেই বাচ্চাকে উল্লেখ করে দেবো, দেখবে যে যোগ করতে বলছি নাকি গুণ করতে বলছি, বাট সেটা তার মাথা থেকে স্কিপ করে যায়। কারণ কি, সে ধরতে পারছে না, তার মস্তিষ্কের বিকাশ সেই পর্যায়ে পৌঁছায়নি, সেই জন্য সে পারছে না। এই জ্ঞানীয় বিকাশ আমাদের চিন্তাকে, আমাদের নলেজকে, আমাদের অঙ্ক করাকে, আমাদের সমালোচনা করাকে, হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকটা জিনিসই কিন্তু জ্ঞানীর মধ্যে পড়ে। যখন দেখবে একটু বড় হয়ে গেছে বাচ্চা, তুমি 2+2 কে করতে দিলে সে কিন্তু অবশ্যই 8 বা 10 বছরের বাচ্চাকে 4 বলতে পারবে, বা 2×2=22 কে 22 বলতে পারছে। তার মানে কি হলো, তোমার মধ্যে থিঙ্কিং এবিলিটি গ্রোথ করেছে, তোমার ব্রেন গ্রোথ করেছে, তোমার মধ্যে ডেভেলপমেন্ট হয়েছে জ্ঞানের, তোমার মধ্যে কগনিশন ডেভেলপমেন্ট হয়েছে। দ্যাটস ওয়াই তুমি বলতে পারছো যে 2+2 কে 4 বলছি এবং 2×2 কে 22 বলছি। কিন্তু ছোট একটা বাচ্চার পর্যায়ে গিয়ে যখন দেখবে, তখন তার মধ্যে কিন্তু সেই গ্রোথটা হয় না, যেখানে দাঁড়িয়ে সে একেবারে কারেক্টলি তার নলেজের দ্বারা আইডেন্টিফাই করতে পারবে হোয়াট ইজ 2+2 অর হোয়াট ইজ 2×2। তো সেই জায়গাটা আমাদের কিন্তু কগনিশনকে বুঝিয়ে থাকে, যেখানে দাঁড়িয়ে আমি কগনিশনকে ডিফাইন করতে পারি, অর্থাৎ জ্ঞানীয় বিকাশ কিভাবে হচ্ছে সেটাকে ডিফাইন করতে পারি। যখন একটা বাচ্চার 2+2 বা যে কোনো হোয়াট এভার ইট ইজ, তুমি সংখ্যা বলতে পারো, তুমি জ্ঞানের কোনো বিষয় জিজ্ঞেস করতে পারো, কোনো একটা জায়গাকে তাকে জিজ্ঞেস করতে পারো, এই যে এবিসিডি আমরা এতবার করে মুখস্থ করাই, বাচ্চাকে কখনো রোড মেমোরাইজেশন করা উচিত না। সে যখন বুঝতে শেখে সে কিন্তু নিজে নিজে করতে পারবে, এই জায়গাটা একটা ব্যাখ্যা করার জায়গা। যাই হোক, সেটাকে আমরা জ্ঞানীয় বিকাশ বলে থাকি যখন আমাদের মস্তিষ্কের দিক থেকে গ্রোথ হচ্ছে, ঠিক আছে। যদি সোশ্যাল বা সামাজিক দিক বলে থাকি, একটু নিচের দিকে চলে যাই, যেটাকে আমরা সোশ্যাল, এই দেখো এখানে সোশ্যাল জিনিস, যে দাদা বাবাকে মারতে নেই, এটা আমাদের সোশ্যাল দিক, ঠিক আছে। বড় বলে তাই মারতে নেই, ঠিক আছে, এটা আমাদের সামাজিক একটা দিক। বা আইনের রুলস মেনটেন করতে হয়, ট্রাফিক রুল মানতে হয়। এখন একটা 5 বছরের বাচ্চা গিয়ে যদি তোমাকে থাবা দিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারে, একটা 25 বা 27 বছরের বা 30 বছরের একজন লোককে, তুমি কিন্তু কিছু বলতে পারবে না, স্বাভাবিক একটু, সে ছোট তাই জন্য সে বলতে পারেনি, বুঝতে পারেনি। কিন্তু এখন 8 বা 9 বছরের বা 10 বছরের বাচ্চা যদি তোমাকে থাপ্পড় মারে, তখন অবশ্যই তোমার কিছু বলার থাকে না, কিন্তু তার বাবা মা কিন্তু তখন তাকে শাসন করে, শাসন করে বলে বড়দের কিন্তু মারতে নেই। এবং তার 1 থেকে 2 বছর পরে গিয়ে দেখবে বাচ্চা কিন্তু তোমাকে মারছে না, তার সে সাহস হচ্ছে না, কারণ সে শিখে গেছে যে বড়দের কিন্তু মারতে নেই। এই যে শিখে যাওয়ার একটা জায়গা, এটা কিন্তু আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট। সামাজিক কিছু নীতি নিয়মের সঙ্গে আমরা নিজেদের আত্মস্থ করি এবং সেটাকে শিখে নিয়ে নিজেদের লাইফে সেটাকে মেনে চলি। ট্রাফিক রুল, একটা 5 বছরের সাইকেল নিয়ে চলা বাচ্চাকে নিশ্চয়ই একটা ট্রাফিক পুলিশ কিছু বলবে না, বা এখন ছোটদের বাচ্চা স্কুটার পাওয়া যায়, সেটাও যদি চালায় কেউ কিছু বলবে না। কিন্তু একটা 15-16 বছরের বাচ্চা দেখবে ট্রাফিক রুল ব্রেক করে, কিন্তু সেক্ষেত্রেও পুলিশের কিছু বলার থাকে না, তাদেরকে আমরা শাসন করতে পারি। কিন্তু যখনই সে 18-19 বছরের হয়ে যায় বা 20 বছরের হয়ে যায়, তখন তাকে আমরা বোঝাতে শুরু করি এবং তখন তার লাইসেন্স হয়ে যায়। তো তখন আমরা তাকে বোঝাতে শুরু করি, সে কিন্তু দেখা যায় তারপরে থেকে আর ট্রাফিক রুল ভঙ্গ করছে না। তার মধ্যে সে আইডিয়া চলে এসছে যে 17-18 বছরের বাচ্চা যখন সে আহ যে ট্রাফিক রুল মেনে চলতে হয়, কিছু লিগ্যাল জিনিস মেনে চলতে হয়, কিছু সামাজিক জিনিস আমাদের মেনে চলতে হয়। তার মানে কি, সেই গ্রোথ তার মধ্যে এসেছে, তাকে পুলিশ আটকে তাকে বলতে হলো না, পুলিশকে বোঝাতে হলো না যে তোমাকে কি করা উচিত বা তোমাকে কি করা উচিত নয়, তার মধ্যে সেই বিলটা হয়ে গেছে। এইরকম একটা জায়গা যখন তুমি ব্যাখ্যা করতে দেখছো, তখন অবশ্যই সেটা সোশ্যাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে, সামাজিক বিকাশের মধ্যে পড়ে। একটা বাচ্চা তোমাকে থাপ্পড় মারছে না, একটা পুলিশ চালাকে বা আমাদের কোনো পুলিশ অফিসারকে বোঝাতে হচ্ছে না যে আমাদের দেশের প্রতি বা সমাজের প্রতি তোমার কি করা উচিত, কোনগুলো মেনে চলা উচিত, সেগুলো সে একা একাই মানতে শুরু করছে, কারণ তার সোশ্যাল দিকগুলো সম্পর্কে ডেভেলপমেন্ট হয়েছে। সে বুঝতে শুরু করেছে সমাজ কি জিনিস, সমাজের নিয়ম কি জিনিস, সেগুলোকে কিভাবে মানতে হয়। বোঝাতে পারলাম। চলে আসি ইমোশনাল দিকে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ইমোশনাল দিকে অনেকের ভুল হয়, ঠিক আছে। ইমোশনাল দিক কি জিনিস হয়, আমাদের অনুভূতি, অনুভূতি কি বিকাশ হয় ম্যাডাম? অবশ্যই হয়। কি করে বিকাশ হয়? একটা 12 বছর 14 বছরের ছেলে বা মেয়ে যখন প্রেমে পড়ে, এখন তাড়াতাড়ি পড়ে তো, আমাদের সময় অনেক বুড়ো হয়ে আমরা এই সমস্ত দিকে দেখেছিলাম বা বুঝেছিলাম। তো সেখানে দাঁড়িয়ে দেখতে পারবে যে আমরা যখন 16 বছরের বা 15 বছরের একটা বাচ্চা মেয়ে বা ছেলে থাকে, খুব সহজে বন্ধুদের সাথে সমস্ত বিষয় শেয়ার করে, এবং তার যদি প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে কোনো ধরনের সম্পর্ক খারাপ হয়, সে কিন্তু কান্নাকাটি করে, অন্যের কাছে জানায়। কিন্তু যখন সেটা 25, 26 বা 30 বছরের একজন পুরুষ বা মহিলার ক্ষেত্রে হয়ে থাকে, বা একজন মেয়ের ক্ষেত্রে হয়ে থাকে, মহিলার ক্ষেত্রে হয়ে থাকে, বা আমাদের মানে প্রাপ্তবয়স্ক একজন মানুষের ব্যক্তির ক্ষেত্রে হয়ে থাকে,
সে কিন্তু তার কষ্ট বা অনুভূতিগুলো অন্য কারো কাছে কেঁদে কেটে শেয়ার করে না। তার মানে কি হলো? তুমি কি ভাবছো তাহলে সে চেপে রাখতে শিখেছে, তার মানে সে তার কাছে দুঃখ হচ্ছে না, তার খারাপ লাগছে না, তার খুশি হচ্ছে না, আনন্দ হচ্ছে না? একেবারেই নয়। সে ইমোশনাল দিক থেকে স্ট্রং হয়ে গেছে। সে বুঝেছে কোথায় কোন জিনিসটা বলা উচিত এবং কোথায় কোন জিনিসটা বলা উচিত নয়। সে বুঝেছে লাইফের নিয়ম কি। সে বুঝেছে অনুভূতি সবার সাথে শেয়ার করার যোগ্য নয়। কারণ আমাকে যদি গালে থাপ্পড় মারে, আমার ব্যথা লেগেছে কোনো একজন মানুষকে আমি বলে বোঝাতে পারি, কিন্তু সে অনুভব করতে পারবে না। আমার হাতটা কেটে গেছে, আমার বাবা মাকে বলতে পারি, আমার বাবা মা আমার জন্য সমব্যথী হতে পারে, তবে আমার ব্যথাটা অনুভব করতে পারবেন। এই জায়গাটা আমি সকলকে সবসময় বোঝাই। আমার কোনো উদ্দেশ্য নেই যে কোনো পারিবারিক মানুষের সাথে পারিবারিক মানুষের দ্বন্দ্ব, বাট যেটা সত্যি সেটা বোঝা দরকার, যে ইমোশন কারোর পক্ষে কারোর কিন্তু বোঝা সম্ভব নয়। কিন্তু যদি একটা 15 বছর 14 বছরের মেয়ে বা ছেলে হতো, সে কিন্তু খুব সহজে বলতে পারতো, কান্না করতে পারতো। ঠিক তেমনই ভাবে স্কুলে আমাদের ছেলেদের ক্ষেত্রে ভীষণ সমস্যা হয়। ছেলেদেরকে বলা হয় না যে কাঁদতে কাঁদতে নেই বা ছেলেরা কাঁদে না। একটা খুব বাজে একটা ইলজিক্যাল বিষয় এটা একটা, যে একটা বয়স পর্যন্ত দেখবে যে ছেলেরা কোনো স্কুলে কিছু ঘটনা ঘটতে, কেউ যদি মারে, কেউ যদি দুঃখ দেয়, কারো যদি খারাপ লাগে, সে কিন্তু এসে বাবার কাছে, মায়ের কাছে, বিশেষ করে মায়েদের কাছে খুব কান্নাকাটি করে এবং বলে তার সাথে এই এই হয়েছে, ওই ওই হয়েছে। কিন্তু একটুখানি যদি বড় হয়ে যায়, তাই যদি সময়ের সাথে দেখি যে তাদের মধ্যে অনেক পরিবর্তন দেখা যায়। তারা নিজেদের সমস্যাগুলো, তার খারাপ লাগাগুলো, ভালো লাগাগুলো সমস্ত কিছু চেপে যায়। ভালো লাগাগুলো যদিও বা শেয়ার করে, খারাপ লাগা কোনোদিনও কারোর সাথে শেয়ার করে না। এই যে শেয়ার না করার একটা জায়গা, তার মধ্যে কিন্তু ইমোশনাল ডেভেলপমেন্ট হচ্ছে। সে বলতে চাইছে না নিজের সমস্যার কথা কাউকে, এবং সমাজের কোথাও গিয়ে এটা একটা চাপিয়ে দেওয়া দিক। অবশ্যই বলা উচিত আমার মতামত অনুসারে সকলকে সবার সমস্যা কোনো একজন ব্যক্তি বা মানুষের কাছে, সেটা কোনো বন্ধু হতে পারে, সেটা বাবা হতে পারে, মা হতে পারে, প্রত্যেকের লাইফে একজন থাকা উচিত যার সাথে সে দিন শেষে কথাবার্তা বলতে পারে। তো সেই জায়গাটা হচ্ছে ইমোশনাল জায়গা। ঠিক তেমনই ভাবে চাকরির ক্ষেত্রে আমাদের এখন যা সমস্যা চলছে ওয়েস্ট বেঙ্গলে, এই যে ইমোশনাল একটা ডেভেলপমেন্টের কথা, যেখানে দাঁড়িয়ে কোনো একটা সমস্যা হলে আমরা বাড়িতে জানাতাম, সেটা পরবর্তী সময় গিয়ে আর জানাচ্ছি না। তার মানে কি হলো, আমাদের মধ্যে ইমোশনাল গ্রোথ হলো। এই যে আমাদের কোনো খুশির কথাও হতে পারে, যেটা হয়তো আগে খুব খুশি হয়ে বাবা মার কাছে বা সকলের কাছে বলতাম যে কোনো কাজের গ্রোথের কথা হলে, সেটা পরবর্তী সময় গিয়ে আমরা কিন্তু আর জানাই না, নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। তার মানে কোনো হিংসা দ্বন্দ্ব বা দেশ নয়, কিন্তু সেটা হতে পারে সে তার নিজের মধ্যে অনুভূতিগুলোকে সীমাবদ্ধ রাখতে চাইছে এবং পারছে। অনেকে পারে না, দেখবে কাঁদতে কাঁদতে কারোর কাছে বলতে যাচ্ছে আমার সাথে এই হয়েছে, খুশি হয়ে তাড়াতাড়ি করে বলতে যাচ্ছে আমার সাথে, অথচ যে ব্যক্তির কাছে বলছে সে হয়তো তার সঠিকভাবে ভালোই চায় না, দিন শেষে হয়তো তার খারাপ চায়। সে যে কথাটা তার কাছে খুব খুশি হয়ে শেয়ার করলো, সে তার কাজের মধ্যে আরো বেশি ব্যাঘাত ঘটিয়ে দিল। তার মানে কি হলো, তার অনুভূতির কিন্তু একটা অপপ্রয়োগ হলো। তার জন্য ইমোশনাল দিকেরও বিকাশ হওয়া প্রয়োজন, এবং অনেকের ভীষণ দেরি করে হয়। ইমোশনাল স্টেবিলিটি ভীষণ প্রয়োজন, যে সে যাতে স্ট্রং হয়। অবশ্যই সঠিক জায়গায় সঠিকভাবে কোন ইমোশনাল দিক প্রেজেন্ট করা উচিত সেটাও জানা প্রয়োজন। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু ইমোশনাল বিকাশকে ব্যাখ্যা করে থাকি, যেখানে দাঁড়িয়ে একটা বাচ্চা কোথায় তাকে কোন কথা বলতে হবে, কোথায় তার খুশিগুলোকে ব্যক্ত করতে হবে, কোথায় তার দুঃখগুলোকে ব্যক্ত করতে হবে, সেই সঠিক জায়গা সে জানতে শেখে। বা কোথায় গিয়ে কোন কথাটা বলা উচিত, কার সামনে কোন কথাটা বলা উচিত নয়, সেই জায়গা শেখে। এবং কিছু কথা যে শেয়ার না করেও নিজের মধ্যে রাখা সম্ভব, সেই জায়গাটায় বিকাশ ঘটে, সেটাকে আমরা অনুভূতির বিকাশ বলে থাকি। আরেকটা কোয়েশ্চেন যেটা ভীষণ ভীষণ আসে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে এই যে ডেভেলপমেন্ট গুলো আছে, সেগুলো একে অপরের সাথে সংযুক্ত। ফিজিক্যাল, ইমোশনাল, কগনিটিভ এবং আমাদের সোশ্যাল, একে অপরের সাথে প্রত্যেকটা সম্পর্কিত। যে প্রশ্নটা তোমাদের আসে সেটা হচ্ছে ইমোশনাল এবং কগনিশন কি একে অপরের সাথে সম্পর্কিত, দুটো ডোমেন কি একে অপরের সাথে সম্পর্কিত বা একে অপরকে কি প্রভাবিত করে? মনে রাখবে, ইমোশনাল এবং কগনিশন অর্থাৎ অনুভূতি এবং জ্ঞানীয় দিক একে অপরকে কিন্তু প্রভাবিত করতে পারে। মানে আমি বলছি, তোমার বাড়ির পরিস্থিতি যদি খারাপ থাকে, বা তোমার বাড়িতে যদি অশান্তি থাকে, বা কোনো ধরনের সমস্যা হয় বা ঘটনা ঘটে, তুমি যত ভালোই পড়াশোনা করে পরীক্ষার হলে দিতে যাও না কেন, তোমার পরীক্ষায় কিন্তু সেই এফেক্টটা পড়ে। ঠিক তেমনই ভাবে তুমি উম যদি ইমোশনাল দিক থেকে ভালো হয়ে থাকো, বা খুশি হয়ে থাকো, সেখানে দাঁড়িয়ে তোমার পরীক্ষাটা কিন্তু তুমি নির্দিষ্টভাবে যতটা না পড়েছিলে তার থেকেও বেস্ট জায়গা দিতে পারো ইমোশনাল দিক থেকে। কগনিটিভ দিক থেকেও সেম অ্যাজ হয়, যে তুমি
তোমার যদি পড়াশোনায় খামতি থাকে বা তোমার যদি ইমোশনাল দিকে খামতি থাকে, সেটা নিট ফল কিন্তু মাইনাসে হয়, ক্লাসে মাইনাসে মাইনাস হবে। আমি এটুকুনি বোঝানোর চেষ্টা করছি যে কগনিটিভ দিক ইমোশনাল দিককে প্রভাবিত করে এবং ইমোশনাল দিক কগনিটিভ দিককে প্রভাবিত করে। জ্ঞানে যদি খামতি থাকে সেটা অবশ্যই আমাদের ইমোশনকে প্রভাবিত করতে পারে, ঠিক তেমনই ভাবে ইমোশনাল দিকও কিন্তু জ্ঞানের খামতিকে কন্ট্রিবিউট করতে পারে। কিভাবে জ্ঞানীয় খামতি ইমোশনকে খামতি দিতে পারে? আমার মধ্যে যদি সেই জ্ঞান নাই থাকে, যে আমি যদি ওই যে সাপের কি বলে না, ভ্যাসের সামনে বিন বাজানো, এরকম সামথিং, আমি হিন্দিতে খুব খারাপ তাই বললাম না। তো আমার কাছে সেটা হয়ে যাবে, আমার মধ্যে সেই জ্ঞান নেই, আমি তোমাকে সেটা দেখানোর চেষ্টা করছি, তাহলে সেটা একটা নির্ফল জিরো হয়। আমি জানি না বোধ কি জিনিস হয়, সম্মান কি জিনিস হয়, অথচ কোনো একটা মানুষের সামনে আমি গিয়ে বলছি যে মানুষকে ভীষণ সম্মান করা উচিত, উচিত, বা তোমার সামনে যে মানুষটি রয়েছে সে তোমাকে বিন্দুমাত্র সম্মান করছে না, তুমি তার কাছ থেকে সম্মান চাইছো, তুমি বেসিক্যালি দেখছো যে সম্মান সম্পর্কে সে কিছুই জানে না। যদি এটা হয়ে থাকে তাহলে বুঝতে হবে তুমি যেখানে ইমোশনটাকে ঢালছো ইটস আ ওয়েস্ট অফ টাইম। ঠিক আছে? এবং সেটা তোমার জ্ঞানকে ইমোশনকে দুটো ভাবেই প্রভাবিত করছে। তার কাছে সেই জ্ঞান নেই যার দ্বারা সে কিন্তু প্রভাবিত হবে বা অন্যকে প্রভাবিত করবে। তার মানে কি হলো, ইমোশন এবং কগনিশন একে অপরের দ্বারা কিন্তু প্রভাবিত হয় এবং একে অপরকে কিন্তু প্রভাবিত করে। যাই হোক, আজকে এই অবধিই থাকবে। আশা করি তোমাদের সমস্ত বিষয় ক্লিয়ার হয়েছে। আজকে অনেকটুকু আলোচনা হলো, আমি ঠিক জানি না কতটুকু আলোচনা হয়েছে, কতটুকু তোমরা দেখতে পেয়েছো, কারণ ছবিটা এদিকে থাকে। কারো যদি দেখতে অসুবিধা হয় একটু আমায় বলো, কারণ আমি এখানটায় দাঁড়িয়ে দেখতে পাই না আমাকে ঠিক কতটা দেখা যায়। ঠিক আছে? একটু টেকনিক্যাল দিক থেকে আরো বেশি স্ট্রং হতে হবে, সময়ের সাথে আশা করি নিজেকে স্ট্রং করতে পারবো। আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও, কতটা হেল্প হলো তোমাদের সেটাও জানিও। যে বিষয়টা, আরেকটা জিনিস তোমাদের থেকে জানানো, এটা পরের দিন তোমাদের পড়াবো আমি মিথস্ক্রিয়া, বংশগতির বিভিন্ন পর্যায়ে। সকলকে অনেক অনেক থ্যাংক ইউ আজকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। অ্যান্ড যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে আমরা যে কাজটা করব, আমি একটু তোমাদের এখানটা বলে দিই যে আমাদের বুধবার আমরা সিডিপি কে রাখার চেষ্টা করব। সিডিপি ক্লাস তোমাদের আপলোড হয়ে যাবে যতদিন না 50 হচ্ছে, যখন 50 হয়ে যাবে সাবস্ক্রিপশন, আমি ততক্ষণ থেকে তোমাদের লাইভ ক্লাস নিতে পারবো। আর শুক্রবার দিন আমরা কিন্তু বাংলা করব, বাংলা ক্লাস তোমাদের আপলোড করে দেবো। এবার সেটা সকাল বা বিকালে এখনো পর্যন্ত সেটা ঠিক করা হয়নি। আজকে যেহেতু সকালে ক্লাসটা নিয়েছি তার জন্য সকালে তোমাদেরকে আপলোড করে দেবো। তোমরা বলবে কোন সময় ক্লাসটা তোমাদের দিলে ভালো হয়, তাহলে অনেক বেশি আমার পক্ষে সুবিধা হবে। তো আজকের ক্লাসে অবধি, সকলকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। এই দুটো ডেটকে এবং টাইমকে ফলো রেখো, এবং ক্লাসগুলো কেমন লাগছে এবং কিভাবে ক্লাস দিলে তোমাদের আরো বেশি উপকার হয় অবশ্যই আমাকে জানিও। সকলকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড বি ইয়োরসেলফ বাই নন্দিতা ঘোষ। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থাকো, অবশ্যই কোনো হেল্প লাগবে অবশ্যই আমাকে জানাবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য। শুভ হোক আজকে।